সবাই কি স্ক্রিন দেখতে পারছো? Yes, sir. Yes, sir. Yes, sir. ওকে, 3:05 বাজে, তাহলে আমরা শুরু করি। 54 প্রেজেন্ট, তোমাদের টোটাল 60, রাইট? Yes, sir. আচ্ছা, তোমাদের এ পর্যন্ত 7টা এক্সপেরিমেন্ট হয়ে যাওয়ার কথা। Yes, sir. এটা হচ্ছে আমাদের 8 নাম্বার এক্সপেরিমেন্ট। এই এক্সপেরিমেন্টে মেইনলি 2টা পার্ট। সো এই উইক এবং নেক্সট উইক আমি ক্লাস নিব, এবং তারপরে লাস্ট আরেকটা এক্সপেরিমেন্ট থাকবে, সেটা তোমাদের সান নিয়ে শেষ হয়ে যাবে তোমাদের। ওকে, সো এই এক্সপেরিমেন্টের নাম হচ্ছে টেস্টিং অফ সিরামিক, পলিমার এন্ড কম্পোজিট ম্যাটেরিয়ালস। স্যার তোমাদের 3টা এক্সপেরিমেন্ট, মানে একটা এক্সপেরিমেন্টের 3টা পার্ট, 3 উইক নেওয়ার কথা, যেখানে তোমরা মেটালের বিভিন্ন টেস্টিং দেখেছো, রাইট? Yes, sir. Impact testing, tensile testing. হার্ডনেস টেস্টিং। Yes, sir. ওকে, সেটা এই ক্লাসে তোমরা অনেক কিছুই দেখেছো, এবং আমি ধরে নিচ্ছি তোমরা মোটামুটি সবাই বুঝতে পারছো। কার কি কনফিউশন আছে ওখানে? না, স্যার। আচ্ছা, তো এর আগে টোটাল 3টা এক্সপেরিমেন্টই তোমাদের ছিল। কিভাবে মেটালের ক্ষেত্রে আমরা এক্সপেরিমেন্ট গুলা করি, আমরা সিরামিক, পলিমার এবং কম্পোজিট, এই 3টা ম্যাটেরিয়ালের ক্ষেত্রে আমরা কি কি টেস্ট করতে পারি। আমরা অনেক টেস্ট করি, তার মধ্যে কিছু টেস্ট আমরা এই 2 উইকে দেখব। আমি এটাকে টোটাল এক্সপেরিমেন্টটাকে 2টা পার্টে ভাগ করছি। একটা হচ্ছে পার্ট 1, যেটা আজকে হবে, এবং পার্ট 2টা হচ্ছে নেক্সট উইকে হবে। পার্ট 1-এ আমরা সিরামিক স্যাম্পলের ফ্লেক্সুরাল টেস্ট বা বেন্ডিং টেস্ট কিভাবে করে, এবং সেই ডাটাটা আমরা কিভাবে প্রোডাক্ট ডিজাইন যখন করব, ইঞ্জিনিয়ারিং অ্যাপ্লিকেশনে যখন আমরা কোনো ম্যাটেরিয়াল দিয়ে ডিজাইন করি, এই ডিজাইনের সময় আমরা এই ডাটাটা কিভাবে ইউজ করব, সেটা নিয়ে আজকে আলোচনা করব। এবং নেক্সট উইকে তোমাদের পলিমার এবং কম্পোজিট, এই 2টা ম্যাটেরিয়ালের টেনসাইল টেস্টে কেমন হয়, ভ্যালুগুলা কেমন আসে, সেটা কিভাবে ইন্টারপ্রেট করতে পারি আমরা, সেটা নিয়ে আলোচনা করব। ক্লিয়ার সবাই? Yes, sir. Yes, sir. আচ্ছা, বেন্ড টেস্ট বা ফ্লেক্সুরাল টেস্ট, এটার নাম কখনো শুনছো তোমরা কেউ? Yes, sir. থিওরিতে ছিল। আচ্ছা, থিওরিতে এটা পড়ছো? তো এখানে একটা স্যার মানে রিপিটিটিভ লোড দেয়, মানে কিছুক্ষণ পর পর। রিপিটেটিভ লোড না। কেউ কি ক্লিয়ারলি বলতে পারবা যে আসলে বেন্ড টেস্টের মাধ্যমে আমরা কি বের করি, বা কেন বেন্ড টেস্ট করি? কারো আইডিয়া থাকলে বলো, সমস্যা নেই। কতটুকু ডাক্টিলিটি। পদার্থটা বা সেটাকে আমরা কিভাবে কতটুকু বেন্ড করতে পারবো, কিরকম শেপ দিতে পারবো, ওটা একটা ধারণা পাওয়ার জন্য। ওকে, ঠিক আছে। দেখো, So resistance to flexing or stiffness of a material এটা বের করার জন্য মেইনলি। এক্স্যাক্টলি। আমরা ম্যাটেরিয়াল, যখন কোনো একটা ম্যাটেরিয়ালকে ডিজাইন পারপাসে টেস্ট করি, তখন আমাদের অনেক প্রপার্টি নিয়ে আলোচনা করতে হয় বা মাথায় রাখতে হয়, স্পেসিফিক অ্যাপ্লিকেশনের ক্রাইটেরিয়া ফুলফিল করার জন্য। তার মধ্যে টেনসাইল টেস্ট একটা হতে পারে, হার্ডনেস টেস্ট হতে পারে, ইম্প্যাক্ট টেস্ট হতে পারে, এরকম বেন্ড টেস্ট একটা ক্রাইটেরিয়া, সেটা আমরা পার্টিকুলার কিছু অ্যাপ্লিকেশনের জন্য বের করি। আমরা বেন্ড টেস্টের সময় যেটা করি, আমরা বিম বা কলাম যখন ইউজ করি, বা এমন কোন একটা অ্যাপ্লিকেশন যেখানে আমার এক্সিসের, কোন একটা ম্যাটেরিয়ালের এক্সিসের পারপেন্ডিকুলারলি যখন কোনো লোড পড়বে, তো এরকম একটা বিম আছে, আমরা যদি এইভাবে এদিকে লোড দিতাম, তাহলে এটা কি টেস্ট হতো? টেনসাইল টেস্ট। টেনসাইল টেস্ট। টেনসাইল। বাট এরকমও কোনো অ্যাপ্লিকেশন হতে পারে যেখানে তোমার লোডিংটা এইভাবে হবে, হতে পারে? Yes, sir. Yes, sir. যেমন আমরা বিল্ডিং এ যখন বিম তৈরি করি, বিম গুলা লোডিংটা কিভাবে পড়ে? উপর থেকে। এখন এই লোডিং যখন পড়তেছে, তখনও তো এই ম্যাটেরিয়ালটা ফেল করতে পারে, তাই না? এখন দেখো, যখন কোন একটা ম্যাটেরিয়ালের মধ্যে পারপেন্ডিকুলারলি কোনো লোড পড়ে, তখন কিন্তু এখানে এই ম্যাটেরিয়ালে কম্প্রেসিভ এবং টেনসাইল 2টা লোডই একসাথে জেনারেট হয়। এটা কিভাবে হয় সেটা কেউ বলতে পারবা ছবিটা দেখে? স্যার দুই পাশে হলো টেনসাইল লোড আর নিচ মানে উপর নিচে হচ্ছে কম্প্রেসিভ লোড। না, উপাংশে ভাগ হয় এরকম টাইপ। এটা যখন লোড দিব, ধরো এখানে স্টেবল একটা সাপোর্ট আছে,
বিমে যেরকম থাকে এখানে ধরো তোমার পিলার থাকতে পারে বা কলাম থাকতে পারে, সো এই পয়েন্টটার কোনো চেঞ্জ হবে না। তুমি যখন লোড দিবা এটা অনেকটা বেঁকে যেতে পারে এরকম, রাইট? এই বিমটা মাঝখানে বেঁকে যেতে পারে। ইয়েস স্যার। যদি বেঁকে যায়, এখন একটু খেয়াল করো, এই উপরের পোর্শনে তুমি ভিতরের অ্যাটম গুলাকে একটু চিন্তা করো, অ্যাটম গুলার মধ্যে ডিস্টেন্স কি কমে যাচ্ছে না বেড়ে যাচ্ছে? কমে যাচ্ছে। কমে যাচ্ছে। যদি অ্যাটম গুলা বা ল্যাটিস পয়েন্টের মধ্যে ডিস্টেন্স কমে যায় তাহলে এখানে কি ফোর্স জেনারেট হচ্ছে বা কি ধরনের লোড? স্যার কম্প্রেসিভ লোড। কম্প্রেসিভ লোড। সিমিলার কথা নিচে যদি বেড়ে আমি যাবে নিচে চিন্তা করি, নিচে কি হচ্ছে? টেনসাইল লোড। টেনসাইল লোড। সো একটা বিমে যখন তুমি পারপেন্ডিকুলারলি কোনো লোড দিবা, তার টপ পোর্শনে বা যে দিক থেকে লোড দিচ্ছ ওই পোর্শনটাতে কম্প্রেসিভ লোড তৈরি হয় এবং ঠিক তার অপোজিট দিকে টেনসাইল লোড তৈরি হয়। আমরা জানি যে টেনসাইল লোডে নরমালি ক্র্যাক গুলা প্রপাগেট করতে পারে, রাইট? স্যার এটা যদি ফ্র্যাকচার হয় তাহলে দেখা যাবে এইভাবে ফ্র্যাকচার হয়ে গেছে। So, আজকে আমরা যেটা দেখবো সিরামিক ম্যাটেরিয়ালের ক্ষেত্রে এই বেন্ড টেস্ট বা ফ্লেক্সুরাল টেস্টটা কিভাবে করে এবং এটার ইমপ্যাক্টটা কি। এখন আমাকে বলো স্যার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলো। স্যার নিচের অংশে কিভাবে টেনসাইল লোড তৈরি হলো ওটা স্যার ঠিক বুঝতে পারলাম না। দেখো, তুমি যখন এটাকে বেন্ড করতেছো, টোটাল এই লেন্থটাকে যদি চিন্তা করো, সারফেসের যে লেন্থটা কি আগের মতো আছে? সমান আছে না বড় হয়ে গেছে? না স্যার একটু বেড়ে গেছে। যদি বেড়ে যায় তাহলে এই অ্যাটম গুলো কি স্ট্রেচ হয়ে গেছে না প্রত্যেকটা ল্যাটিস পয়েন্ট? ইয়েস স্যার। যদি প্রত্যেকটা ল্যাটিস পয়েন্ট স্ট্রেচ হয়, স্ট্রেচ হওয়া মানে কি? টেনসাইল লোড বা একটা থেকে দূরে সরে যাচ্ছে। তুমি যখন টেনসাইল লোডিং দিতা তখন কি হইতো? এটা এদিকে ইলংগেটেড হয়ে যেত। ইলংগেটেড মানে প্রত্যেকটা অ্যাটমের মধ্যে ডিসটেন্স বাড়তেছে। সেম কেসগুলো তো এখানেও হচ্ছে, ডিসটেন্স বাড়তেছে বা ল্যাটিস পয়েন্টের মধ্যে দূরত্ব বাড়তেছে। তাহলে টেনসাইল লোডে যে ইফেক্ট পেতা এখানে সেম ইফেক্ট পাচ্ছ না? ইয়েস স্যার। ওকে, এখন ক্লিয়ার? জি স্যার। ওকে, সো দেখো একটা মেটালের ক্ষেত্রে কিন্তু আমরা জানি ক্র্যাক প্রপাগেট হওয়াটা একটু টাফ, কারণ মেটালের ক্ষেত্রে ডাক্টিলিটি বেশি থাকে। বাট সিরামিকের ক্ষেত্রে আমরা জানি যে ডাক্টিলিটি কম হয় বা ব্রিটেলনেস বা ভঙ্গুর বেশি হয়, ইজিলি ভেঙে যায়। সো আমরা সিরামিকের ক্ষেত্রে কিন্তু টেনসাইল টেস্ট করলে তার আসলেই যে বন্ডিং থেকে যে পরিমাণ স্ট্রেংথ পাওয়ার কথা ছিল সেটা আমরা পাই না। এর একটা বড় কারণ হচ্ছে সিরামিকের মধ্যে অনেক ক্র্যাক বা ডিফেক্ট থাকে যখন আমরা ম্যানুফ্যাকচারিং করি। তোমরা থিওরিতে কি সিরামিক রিলেটেড কিছু পড়ছো? ইয়েস স্যার। ওকে, তো তাহলে তোমরা এটা জানো। আমরা পার্ট 2 নিয়ে নেক্সট ক্লাস আলোচনা করব। ওকে, এখন ফ্লেক্সুরাল টেস্টে আমি যেটা বললাম, তুমি যখন কোনো একটা স্লেন্ডার স্ট্রাকচার বা এরকম রেক্টেঙ্গুলার কোনো একটা বিমের মতো কোনো স্ট্রাকচারকে পারপেন্ডিকুলারলি লোড দিবা লংজিটিউডাল অ্যাক্সিস বরাবর, সেটা হচ্ছে ফ্লেক্সুরাল টেস্ট করা বলা হয়। এটা পলিমারের ক্ষেত্রে হতে পারে, উড বা কম্পোজিটের ক্ষেত্রেও আমরা করি এবং ব্রিটেল ম্যাটেরিয়ালের ক্ষেত্রেও করি। আজকে আমরা ব্রিটেল ম্যাটেরিয়াল নিয়ে কনসার্ন। দেখো এখানে দুইটা ছবি দেয়া আছে, একটা হচ্ছে দুইটাই ফ্লেক্সুরাল টেস্টিং, বাট ফ্লেক্সুরাল টেস্টিং এর মধ্যে দুইটা টাইপ, একটা হচ্ছে 3 পয়েন্ট ফ্লেক্সুরাল টেস্ট বা 3 পয়েন্ট বেন্ড টেস্ট, আর একটা হচ্ছে 4 পয়েন্ট বেন্ড টেস্ট। আমরা আজকে দেখব 3 পয়েন্ট বেন্ড টেস্টের ডাটাটা কিভাবে ইউজ করতে পারি। দুইটা থেকেই তুমি বেন্ড টেস্টের ডাটা পাবা, বাট দুইটার ফর্মুলা একটু ডিফারেন্ট। তো আমরা এই ক্লাসটাতে এটা নিয়ে আলোচনা করব। আচ্ছা, 3 পয়েন্ট বেন্ড টেস্টে দেখো কি হয়, দুইটা সাপোর্ট থাকে বা সাপোর্টিং পয়েন্ট থাকে। এর কাজ হচ্ছে তোমার স্যাম্পলটাকে ধরে রাখা এবং এই দুইটা পয়েন্টের মাঝামাঝি কোনো একটা জায়গায় তুমি উপর একটা পয়েন্টে লোড দিবা। তো এখানে যদি লোড দাও, ধরো লোড আমি পি বললাম, তাহলে এখানে কতটুকু লোড জেনারেট হবে? উভয় সাইডে p/2 p/2। কারণ তোমরা যখন ম্যাথে এরকম কিছু তোমাদের ম্যাথ থাকার কথা এইচএসসি তে, রাইট? বলবিদ্যায় কিছু ম্যাথ পড়ছো, সো এখানে p/2 লোড হবে। সো এটা ইজি জিনিস। সো এই জিনিসটা তখন এরকম বেন্ডিং শুরু হয়ে যাবে এবং যদি ম্যাটেরিয়ালটা ডাক্টিলিটি বেশি হয় তাহলে অনেকটুকু বাঁকা হওয়ার পরেও সে ভাঙবে না, আর যদি তার ডাক্টিলিটি কম হয় তাহলে একটু বাঁকা হলে এখানে ফ্র্যাকচার হয়ে যাবে। সো আমরা এখানে বিভিন্ন
লোড আস্তে আস্তে বাড়াইতে থাকবো, দেখবো ভাঙে কত লোডে, এবং সেটা নিয়ে ডাটা আমরা অ্যানালাইসিস করব। এটা হচ্ছে মেইন প্রসিডিউরটা। ক্লিয়ার? আমি একটা ভিডিও দেখাবো তোমাদের। এটাও ক্লিয়ার? ইয়েস স্যার। Yes, sir. এখন আমরা আজকে বলতেছি সিরামিক নিয়ে আলোচনা করব, বা একটা ব্রিটল ম্যাটেরিয়াল নিয়ে আলোচনা করব। এর কারণ হচ্ছে আমরা জানি মেটালের ক্ষেত্রে ডাক্টিলিটি যেহেতু বেশি, আমরা টেনসাইল টেস্ট করে এই ডাটাগুলো পেতে পারি, বা তার ডাক্টিলিটি বা স্টিফনেস নিয়ে আলোচনা মানে একটা ইনসাইট আমরা পেতে পারি। বাট যেহেতু ব্রিটল ম্যাটেরিয়ালে আমাদের টেনসাইল টেস্টিংটা আসলে রিলায়েবল না, তো ব্রিটলের ক্ষেত্রে আমরা বেন্ড টেস্ট বা ফ্লেক্সুরাল টেস্টের ডাটার দিকে একটু এটার অ্যাপ্লিকেশনটা একটু বেশি করি, এবং এটা আমরা স্ট্যাটিস্টিক্যাল একটা অ্যাপ্রোচের মাধ্যমে অ্যানালাইসিস করি, যেটা আমরা নেক্সট পার্টে দেখব। সো 3 পয়েন্ট বেন্ড টেস্টে তুমি যখন সাপোর্ট বা লোডিংটা করবা, তার দুইটা কন্ডিশন থাকতে হবে, দুইটা কন্ডিশন ফুলফিল করতে হবে। যেমন একটা হচ্ছে এই এক্সিস বরাবর প্যারালাল, তোমার যে এক্সিসটা আছে লোডিং এক্সিস, মানে এটা এই এক্সিসের প্যারালাল ম্যাটেরিয়ালটা ফ্লো করতে হইতে পারে, মানে ফ্লো করতে তোমার এলাও করতে হবে। তার মানে ম্যাটেরিয়ালটা যেন নিচের দিকে বেন্ড হইতে পারে, কোনো আলাদা রেস্ট্রিকশন না থাকে, এবং ম্যাটেরিয়ালটা যেন ল্যাটারাল দিকেও ফ্লো করতে পারে। কারণ এই ম্যাটেরিয়াল যখন নিচের দিকে নামবে, তাহলে অবশ্যই এই দিকের ম্যাটেরিয়াল কিছুটা বামে সরতে হবে, এই দিকের ম্যাটেরিয়ালটা কিছুটা ডানে সরতে হবে, রাইট? তুমি যদি এখানে ক্ল্যাম্প দিয়ে পুরোটাকে আটকায় রাখো, তাহলে কিন্তু এটা ইজিলি নিচের দিকে ফ্লো করতে পারবে না, রাইট? তুমি যদি এখানে শক্ত কোনো গ্রিপ দিয়ে ধরে রাখো, তাহলে কি এই ম্যাটেরিয়ালটার নিচের দিকে বেন্ড হওয়ার জন্য সে অ্যালাউ করবে? No, না sir. স্যার। No, sir. টাফ হয়ে যাবে। সো কন্ডিশন হচ্ছে এই দুইটা ফ্লো যেন করতে পারে ম্যাটেরিয়াল, এইভাবে তোমাকে ম্যাটেরিয়ালটাকে প্লেস করতে হবে। এখন এটার কিছু অ্যাডভান্টেজ আছে, যে স্যাম্পল প্রিপারেশনটা খুব ইজি। জাস্ট তুমি রেক্টেঙ্গুলার ব্লক বানাবা, এটার লেন্থ মেপে নিবা, এই লেন্থটা মাপবা, এই হাইটটা মাপবা, এবং এই উইডথটা মাপবা। স্যাম্পল প্রিপারেশন খুব ইজি। আবার কিছু প্রবলেমটা হচ্ছে, তুমি এই লোডিং রেটটা কেমন, তুমি এই সাইজটা নিছো কতটুকু, এটার জিওমেট্রি কেমন, এইগুলোর উপর সেন্সিটিভ হয়। তো ম্যাটেরিয়ালটা তুমি মানে বিভিন্ন মানুষ যখন টেস্ট করে, যদি তোমার প্যারামিটার গুলো সেম না থাকে, তাহলে সেম ম্যাটেরিয়ালে বিভিন্ন রকম ডাটা আসতে পারে। তো এই ব্যাপারে কেয়ারফুল থাকতে হবে। তোমরা এই টেস্ট থেকে কয়েকটা রেজাল্ট পাই, তার মধ্যে একটা রেজাল্ট হচ্ছে ফ্লেক্সুরাল স্ট্রেংথ পাবা, বা মডুলাস অফ র্যাপচার পাবা। মডুলাস অফ র্যাপচার হচ্ছে তুমি যখন বেন্ড টেস্ট করবা, তখন কোন কত স্ট্রেস দেওয়ার পর এই বেন্ড টেস্টে সে ফেল করবে স্পেসিমেনটা, সেই হাইয়েস্ট স্ট্রেসটাই হচ্ছে মডুলাস অফ রাপচার অথবা ফ্লেক্সুরাল স্ট্রেংথ। আর ফ্লেক্সুরাল মডুলাসটা হচ্ছে, আমরা যখন টেনসাইল টেস্ট করতাম তখন ইলাস্টিক মডুলাস একটা টার্ম ছিল, মনে আছে? মডুলাস অফ ইলাস্টিসিটি। Yes, sir. ইয়েস স্যার। সিমিলার একটা টার্ম হচ্ছে মডুলাস অফ ফ্লেক্সুরাল মডুলাস, যেটা তুমি যে কার্ভটা পাবা, এই কার্ভের স্লোপ। টার্মটা অনেকটা আগের মতোই, জাস্ট এখানে ফ্লেক্সুরাল কথাটা চলে আসতেছে, কারণ আমরা বেন্ড টেস্ট থেকে পাচ্ছি। আচ্ছা, তুমি যদি কোন একটা স্যাম্পলের লেন্থ ধরো এল, সাপোর্ট স্প্যান মানে তুমি যে নিচে দুইটা সাপোর্ট পয়েন্ট ছিল, এই সাপোর্ট পয়েন্টের ডিস্টেন্সটা, এটাই হচ্ছে আসলে স্যাম্পলের মেইন লেন্থ, কারণ তোমার চেঞ্জ হচ্ছে এইটুকুতে, এটা হচ্ছে এল, বাইরের অংশটুকু কনসার্ন না। তুমি এটা ধরো জানো, জানার পর তুমি এটার উইডথ জানো, বি হচ্ছে উইডথ, আর ডি হচ্ছে যে পয়েন্টে ক্র্যাক হচ্ছে ওই পয়েন্টে তার হাইট কত, এবং ম্যাক্সিমাম লোড তুমি কত পাবা মেশিন থেকে, তাহলে ফ্লেক্সুরাল স্ট্রেসটা এই ফর্মুলার মাধ্যমে বের করতে পারবা। সিমিলার ওয়েতে এইসব ডাটা যদি জানো, তাহলে ফ্লেক্সুরাল স্ট্রেইনটাও বের করতে পারবা, যেটা তোমরা টেনসাইল স্ট্রেস বা টেনসাইল স্ট্রেইন বের করতে কিছু ফর্মুলার মাধ্যমে, মনে আছে? Yes, sir. ওকে। সিমিলারলি তুমি ফ্লেক্সুরাল যে মডুলাসটা আমরা বললাম, সেই মডুলাসটাও এই ফর্মুলার মাধ্যমে বের করতে পারবা। সেখানে এমটা হচ্ছে স্লোপ, যে কার্ভটা পাবা তার গ্রেডিয়েন্ট বা স্লোপ। তুমি যখন কোন একটা ডিভাইস বা আমরা যে মেশিনটা ইউজ করি, সেখানে একটা স্পেসিমেনের ইনপুট গুলা দিয়ে দিবা, সবকিছু দেওয়ার পর আউটপুট একটা কার্ভ পাবা এরকম।
টেনসাইল টেস্টের কার্ভ কেমন ছিল মনে আছে? এখানে যে Yes, রাস্তা sir. হয়ে যেত, Yes, sir. আর এই ক্ষেত্রে তোমরা অনেকটা এরকম পাবা, কারণ আমরা এটা ব্রিটল ম্যাটেরিয়াল নিয়ে করতেছি। টেনসাইলও কিন্তু ব্রিটল ম্যাটেরিয়ালের অনেকটা এরকম ছিল। এটা হচ্ছে ফ্যাক্ট, রাইট? Yes, sir. এখন একটা ভিডিও দেখাচ্ছি তোমাদের, একটু কেয়ারফুলি দেখো। স্যার একটা কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ হ্যাঁ বলো। স্যার ওই যে আপনার কার্ভটা হুট করে ডাউন হয়ে আবার এক্স এক্সিসে গিয়ে মিলে নাই, এটা বুঝলাম না কেন হলো। আবার বলো একটু। স্যার এই যে কার্ভটা আবার ডাউন হয়ে গেল না 1.4 পয়েন্টে গিয়ে। এটার কথা বলতেছো? আর জি স্যার, হ্যাঁ এটা না। একটু খেয়াল করো, এটা কিন্তু এক্স এক্সিসে মিলছে, 0 পয়েন্টটা কিন্তু এটা ও তোমাদের আচ্ছা বোঝানোর আচ্ছা, জন্য এটা রাখা হয়েছে এই নিচে। এটা কিন্তু 0 পয়েন্টে মিলে গেছে যদি খেয়াল করো। আচ্ছা, বুঝছি। তোমরা কি ইউটিউবের ভিডিওটা দেখতেছো? না স্যার, আপনার স্লাইড sir. দেখা যাচ্ছে। ওকে, No, sir. No, sir. একটু এখন Yes, sir. ওকে, Yes, sir. একটা ভিডিও প্লে হবে, তোমরা একটু দেখো। আমি তোমাদের পরবর্তী যখন স্লাইড দিয়ে দিব তখন তোমার লিংকটা পেয়ে যাবে। আবার কেয়ারফুলি দেখো সবাই। আচ্ছা একটু খেয়াল করো, আহ, আমাদের ল্যাবে যে টেনসাইল মেশিন আছে, টেস্টিং মেশিন, সেই মেশিনটার নাম কি ছিল মনে আছে? স্যার কি এর আগে ক্লাসে বলছে তোমাদের? ইউনিভার্সাল টেস্টিং মেশিন। ইউনিভার্সাল টেস্টিং মেশিন। এটাকে ইউনিভার্সাল টেস্টিং মেশিন বলা হয় Universal কারণ testing এটার দ্বারা অনেক ধরনের টেস্ট করা যায়। আমাদের এখানে যে লোড সেলটা আছে উপরে পোর্শন যেটা দেখতেছো, এই লোড সেলটা চেঞ্জ করা যায়, চেঞ্জ করে বিভিন্ন সেটআপ করা যায়। তুমি কম্প্রেসিভের জন্য করতে পারবা, আবার টেনসাইলের জন্য করতে পারবা, বেন্ডিং এর জন্য করতে পারবা। এই ছবিটা যদি একটু খেয়াল করো, উপরের পোর্শনটা হচ্ছে আমাদের যে 3 পয়েন্ট বেন্ড টেস্টের উপরের পয়েন্টটা ছিল, সেটা হচ্ছে এইটা। কার্সারটা দেখতে পারতেছো আমার কার্সারটা? Yes, sir. এই কার্সারটা হচ্ছে উপরের পয়েন্টটা, লোডিং যে পয়েন্টটা, এবং এই নিচের যে দুইটা পয়েন্ট, এই দুইটা পয়েন্ট হচ্ছে আমরা যেখানে স্যাম্পলটা রাখতেছিলাম। এই দুইটার ডিস্টেন্সটাই হচ্ছে এল। এখন একটু খেয়াল করো। স্পেসিমেনের ডাইমেনশনটা মেপে নেওয়া হচ্ছে। দেখো পাশে একটা কার্ভ জেনারেট হচ্ছে।
স্লাইড দেখতে পাচ্ছ এখন? Yes, Yes, sir. sir. ওকে, আচ্ছা, সবাই ভিডিওটা খেয়াল করছো? এখন প্রসেসটা কি কেউ বলতে পারবা? যে কোনো একজন বলো যে টোটাল তুমি ফ্লেক্সুরাল টেস্ট যদি তোমাকে করতে দেয়া হয় তাহলে কি তুমি করতে পারবা? ইয়েস স্যার, পারবো। হ্যাঁ, একটু বলো প্রসেসটা স্যার কি হইতে পারে? প্রথমে স্যার ওইটার ডায়ামিটারটা মাপবো, মাপার পর ওই বস্তুটাকে পরে ওই টেনসাইল টেস্টের ওই দুইটা পয়েন্টের মাঝখানে রাখবো, রাখার পর লোড দিতে থাকবো কন্টিনিউয়াসলি, একটা গ্রাফ জেনারেট হবে, ওই গ্রাফ দেখে বুঝবো এটা পাস করবে কিনা ফেল করবে। আচ্ছা, ঠিক আছে, আমি আরেকটু গুছিয়ে বলতেছি। তোমার একটা স্যাম্পল প্রিপেয়ার করা হবে, এটার জন্য ইউনিভার্সাল কিছু ডাইমেনশন আছে। তুমি এই ডাইমেনশন অনুসারে এটার লেন্থ, উইথ, হাইট এরকম একটা স্ট্যান্ডার্ড স্পেসিমেন তৈরি করবা। এই তিনটা ডায়ামিটার তুমি মেপে রাখবা। মাপার পর এখন যে মেশিন গুলো আছে সেখানে তোমার আসলে এই ফর্মুলা দিয়েও বের করতে হয় না, তুমি আগে থেকেই এই ডাইমেনশন গুলো দিয়ে দিলে অটোমেটিক তারা স্ট্রেস স্ট্রেইন কার্ভ দিয়ে দেয়। আর এখানে দেখো এই ছবিটা যদি খেয়াল করো, এখানে হচ্ছে লোড এবং ডিসপ্লেসমেন্টের কার্ভ দেয়া আছে। তো এখান থেকে তোমার লোডটা নিয়ে ওই ফর্মুলায় বসাইতে হবে। আর তোমরা যে ভিডিও দেখলা সেই মেশিনে আগে থেকে ডাইমেনশন দেয়া হয়, ওরাই বাকি সব ক্যালকুলেট করে তোমাকে স্ট্রেস স্ট্রেইনের কার্ভ দিয়ে দিবে। সো এটা একটু ইজিয়ার। ওকে, সো তুমি এই ডাইমেনশন গুলো যদি মেশিনে দিয়ে দাও, মেশিনটা ডিসপ্লেসমেন্ট দেখতে থাকবে, মাপা শুরু করবে, লোড কত, লোডের জন্য ডিসপ্লেসমেন্ট কত হচ্ছে সেই অনুসারে তারা প্লট করতে থাকবে এবং যে পয়েন্টে ফেল করবে সেই পয়েন্টে যে স্টপ হয়ে যাবে। স্যার আমরা যখন প্রথমে মাপবো তখন কি ওই যে লেন্থ আর হচ্ছে মানে ক্রস সেকশন এরিয়া দুটোই মাপবো? তুমি ক্রস সেকশন এরিয়া মাপবা না, তুমি এটার উইডথ মাপবা, হাইট মাপবা। আচ্ছা আচ্ছা। ধরো এই একটা স্যাম্পল আছে, এই স্যাম্পলের লেন্থ তো তুমি ইজিলি পাবা যে মেশিনের যে দুইটা পয়েন্ট আছে এই পয়েন্টের মধ্যে ডিসপ্লেসমেন্ট মানে দূরত্ব কত, সেটা তো এল। এটা হচ্ছে এল, সো এটা আসলে মাপার কিছু নাই, তুমি জাস্ট বসাই দিলা। এই যে পয়েন্টটা হাইট, হাইটটা হচ্ছে ডি, আর উইথ এটা হচ্ছে বি। তুমি হাইট এবং উইথটা মেপে নিবা, তারপর এটা স্পেসিমেনটা বসাই দিবা। ওকে ওকে। সো এখন এভাবে তোমাদের ল্যাবে যেটা করা হতো, প্রত্যেকটা গ্রুপকে কয়েকটা গ্রুপে ভাগ করা হতো, প্রত্যেকটা গ্রুপকে সেম সিরামিকের কয়েকটা স্যাম্পল দেয়া হতো। ধরো তোমরা 5টা গ্রুপ আছো, সবাই 3টা করে স্যাম্পল পাইতা, তাহলে টোটাল স্যাম্পল হলো 15টা, রাইট? সেম স্যাম্পল, তাহলে এদের স্ট্রেংথ কি মোটামুটি কাছাকাছি আসার কথা, মানে একটা বড় Yes, sir. স্যাম্পল থেকে ইয়েস কেটে স্যার। স্যাম্পল বানানো হয়েছে অনেকগুলা, 15টা। বাট প্রবলেমটা হচ্ছে যখন তুমি সিরামিক ম্যাটেরিয়াল নিয়ে কাজ করো, সিরামিকের মধ্যে স্ট্রেংথের যে ডাটাগুলো আছে এটার স্ক্যাটারিং অনেক বেশি মেটালের তুলনায়। কেন, এই অ্যান্সার কেউ দিতে পারবা? কি মনে হয়? স্যার সিরামিক অ্যামরফাস। এক্স্যাক্টলি না, রিজনটা এটা না। স্যার অনেক বেশি ক্র্যাক আছে এই জন্য, অনেক স্যার বেশি ভয়েড বা ক্র্যাক ক্র্যাক আছে, এই জন্য। অনেক বেশি ক্র্যাক আছে এবং ক্র্যাকের সাইজ খুব ভ্যারিয়েশন করে। ধরো তোমাকে আমি দুইটা স্যাম্পলে বললাম যে এরকম একটা স্যাম্পল আছে, সেম স্পেসিমেন থেকে দুইটা স্যাম্পল তুমি কেটে নিছো, একটার মধ্যে একটা ক্র্যাক গুলা ছোট ছোট, অন্যটার মধ্যেও ক্র্যাক গুলা ছোট ছোট, বাট সামহাও একটা বড় ক্র্যাক আছে। দুইটাকে তুমি টেস্ট করলা, কোনটার স্ট্রেংথ বেশি পাবা? উপরেরটা। ক্র্যাক নেই। টোটাল দেখা যাবে উপরেরটার স্ট্রেংথ বেশি পাবা, এমনও হতে পারে নিচেরটা থেকে দ্বিগুণও পেতে পারো। তুমি তো ভিতরে অবশ্যই ক্র্যাক বা ডিফেক্ট আছে কিনা সেটা জানো না, তুমি এরকম স্যাম্পল কেটে নিছো, কেটে নেওয়ার পরে দেখলা যে সামহাও এখানে একটা বড় ক্র্যাক পড়ে গেছে। সো এটার ডাটা কিন্তু তোমার খুব কম স্ট্রেংথ দিবে, রাইট? এটা কিন্তু মোটামুটি একটা রিলায়েবল স্ট্রেংথ বা তুমি যেটা চাচ্ছিলা তেমন একটা স্ট্রেংথ দিবে। বাট মেটালের ক্ষেত্রে কিন্তু এরকম বড় বড় ক্র্যাক হয় না, কারণ তোমরা যদি খেয়াল করো মেটালের ক্ষেত্রে প্রসেসিংটা কিন্তু একটু ডিফারেন্ট। আমরা মেটাল প্রসেস করি হচ্ছে
কাস্টিং করে মেল্ট করি, মেল্ট করার পর সেটাকে সলিডিফাই করি, অথবা পাউডার মেটালার্জি মানে ছোট ছোট পাউডার তৈরি করি, পাউডার তৈরি করে সেটাকে একসাথে করে সিন্টারিং করি। সিন্টারিং কি পড়ছো কোনো জায়গায় তোমরা, বা শুনছো, নাম শুনছো? না স্যার। যদি আমরা সিন্টারিংও করি তখনও দেখা যায় এটা আমাদের লিকুইড ফেজ সিন্টারিং, বা অনেকটুকু লিকুইড তৈরি হয় এবং এরা মোটামুটি এদের মধ্যে যে ক্র্যাক জেনারেটটা হয় সেটা খুবই কম, ছোট ছোট ক্র্যাক হয়। বাট সিরামিক ম্যাটেরিয়াল গুলা যেসব র ম্যাটেরিয়ালস থেকে তৈরি করা হয় তাদের মেল্টিং পয়েন্ট অনেক হাই, ধরো 2000 1500 বা তার থেকেও বেশি ডিগ্রি সেলসিয়াসে টেম্পারেচার যদি দাও তাহলে তারা মেল্ট হবে। তো তুমি সিরামিক জেনারেলি তাদেরকে কাস্টিং করে তৈরি করা যায় না, তাদেরকে এই সিন্টারিং প্রসেসই ফলো করা হয়, পাউডার মেটালার্জি বা কম্প্রেশন কম্প্যাক্ট করা হয়, কম্প্যাক্ট করে এরকম অনেকগুলো পাউডারকে কম্প্যাক্ট করে সিন্টারিং করা হয়। মেইন র ম্যাটেরিয়ালটা মল্টেন অবস্থায় যায় না, অ্যাডিশনাল কিছু জিনিস অ্যাড করা হয় যেটা মল্টেন অবস্থায় যে টোটালটাকে ধরে রাখে। সো প্রবলেমটা হচ্ছে এখানে বড় বড় অনেক ক্র্যাক জেনারেট হতে পারে এবং এই ক্র্যাক গুলোর ডিস্ট্রিবিউশন হোমোজেনাস না, এক জায়গায় বেশি হয়েছে এক জায়গায় কম হয়েছে এরকম হতে পারে। সো এই প্রবলেমের কারণে যেটা হয়, তুমি যখন একটা সিরামিক নিয়ে এটাকে কোন একটা অ্যাপ্লিকেশনের জন্য ডিজাইন করতে যাবা, তুমি ধরো ধরো একটা পার্টিকুলার সিরামিক নিলা কোন একটা অ্যাপ্লিকেশনের জন্য, তার স্ট্রেংথ কত নিবা, মানে যে যে জায়গায় তুমি অ্যাপ্লাই করবা সেখানে ম্যাক্সিমাম কত স্ট্রেংথ বা কতটুকু লোড হতে পারে বা ক্যারি করতে পারবে এটা তোমার তো মাথায় রেখে ডিজাইন করতে হবে, রাইট? ধরো তুমি একটা ব্রিজ বানাচ্ছো, ডিজাইন করতেছো, ব্রিজে ম্যাক্সিমাম কত লোড করতে পারবে সেটা তো আগে ক্যালকুলেট করে ডিজাইন করা হয়, তাই না? জি স্যার। আচ্ছা, তো তুমি যখন রড ইউজ করো সেক্ষেত্রে কিন্তু ওই রডের ডাটাটা মোটামুটি রিলায়েবল, কারণ এটা মেটাল। সো সেক্ষেত্রে তুমি মাথায় রেখে একটা সেফটি ফ্যাক্টর মাথায় রেখে ডিজাইন করতে পারো। আর তুমি যখন সিরামিক নিয়ে ডিজাইন করতে যাও এই ক্ষেত্রে প্রবলেমটা হয়, তুমি ধরো 100টা স্যাম্পল নিয়ে তুমি টেস্ট করে দেখছো, টেস্ট করার পর এটা যে স্যাম্পল থেকে কেটে নিয়ে নিয়েছিলা সেটা ইউজ করলা যে 100টার যত স্ট্রেংথ আসছে আমি তার থেকে কম্পারেটিভলি কম লোড দিব। বাট যদি এরকম হয় যে যেটুকু তুমি সিরামিককে পার্টিকুলার কোনো ওই অ্যাপ্লিকেশনে অ্যাপ্লাই করতেছো তার মধ্যে একটা বড় ক্র্যাক হয়ে গেছে বা রয়ে গেছে, তখন কি হবে? তুমি তো এর থেকে বেশি লোড নেয়ার জন্য ডিজাইন করছো, বাট এই ক্র্যাকের কারণে সে কম লোডে ফেল করতে পারে। এই জন্য সিরামিক ম্যাটেরিয়ালের ডিজাইনের জন্য খুব প্রবলেম হয়। এই প্রবলেমটা সলিউশন করার জন্য কিছু ওয়ে আছে। তখন আমরা আচ্ছা এই প্রবলেমটার মধ্যে আরেকটা জিনিস দেখি। তো সিরামিকের ক্ষেত্রে আমরা প্রবাবিলিটির একটা জিনিস নিয়ে আসি যে আসলে এটা ফেল করার বা সার্ভাইভ করার প্রবাবিলিটি কেমন হবে। ধরো এই প্রবাবিলিটিটাও একটা ক্রাইটেরিয়া ফুলফিল করতে হয় যে এতটুকু ফেইলিওর প্রবাবিলিটি আমি একসেপ্ট করতেছি, যে এতটুকু হলেও প্রবলেম নাই বা এর থেকে বেশি প্রবাবিলিটি যেন না থাকে। ধরো ব্ল্যাকবোর্ডে কি আমরা চক দিয়ে লিখি, ধরো তুমি 10টা চক দিয়ে লেখার সময় চক তো ব্রিটল ভেঙে যায়, ধরো এখানে যদি 3টা চক ভেঙে যায় তুমি অ্যাকসেপ্ট করতে পারো, যেহেতু তুমি ব্ল্যাকবোর্ডে লিখতেছো ভাঙা চক দিয়ে আবার লেখা যায়। তো 10টার মধ্যে 3টা যদি ভেঙে যায় তারা ফেইলিওর প্রবাবিলিটি কত? 0.3। ইয়েস স্যার। তো চকের ক্ষেত্রে এটা আমরা বলতে পারি না, এটা আমরা অ্যাকসেপ্ট করতে পারি যে চক 3টা ভাঙলেও আমরা এটাকে অ্যাপ্লাই করতে পারতেছি, কোনো প্রবলেম নাই। এখন ধরো তুমি কাটিং টুল, আমরা যে মেটাল কাট করি অন্য কোনো কাটিং টুল ইউজ করে, তার ক্ষেত্রে কিন্তু 10টার মধ্যে যদি 3টায় ভেঙে যায় সেটা কি অ্যাপ্লিকেশন তোমার ফুলফিল করতে পারবে তোমার রিকোয়ারমেন্ট? না স্যার। তার মানে তুমি সেক্ষেত্রে বলতে পারো যে যদি আমি 100টা ইউজ করি তার মধ্যে একটা যদি ভাঙে আমি তাহলে অ্যাকসেপ্ট করে নিব, এর থেকে বেশি হলে আমি এই কোম্পানির এই টুলটা কিনবো না। এখন ধরো তুমি একটা ভ্যাকিউম সিস্টেম বানাচ্ছ ল্যাবের জন্য, ওকে? এখন ল্যাবের ভ্যাকিউম সিস্টেম যেসব মেশিনে আছে তাদের কি প্রাইস অনেক বেশি হয়, এক্সপেন্সিভ হয়। এই ক্ষেত্রে কি তুমি 100টার মধ্যে একটা ফেল করলে ওই কোম্পানির কোনো ডিভাইস কিনবা? না স্যার। সেক্ষেত্রে কিন্তু ফেইলিওর প্রবাবিলিটি আরো লো হইতে হবে, রাইট? ভ্যাকুয়াম সিস্টেমটা কি? ভ্যাকিউম সিস্টেম হচ্ছে ধরো অনেক সময় অনেক টেস্ট করার জন্য আমাদের নর্মাল এয়ার এনভায়রনমেন্টে মানে যেখানে এয়ার আছে এইসব জায়গায় করা যায় না, আমরা আর্টিফিশিয়ালি ভ্যাকিউম তৈরি করি তার মধ্যে টেস্ট করি। এই ভ্যাকিউমের জন্য যে আশেপাশে গ্লাস একটা ডোর রাখবা বা গ্লাসের একটা বক্স বানাইতেছো, এই বক্সটা যদি ফেল করে বা ক্র্যাক হয়ে যায় তাহলে কি এয়ার পাস হয়ে যাবে? সেটা তুমি একটা জায়গায় ভ্যাকিউম তৈরি করবা তাহলে তো এটা একটা বাউন্ডারি থাকতে হবে, জেনারেলি স্যার। বাউন্ডারি গুলা গ্লাস দ্বারা তৈরি করে।
যেন দেখা যায় ভিতরে কি হচ্ছে। আচ্ছা, এখন ধরো স্পেস শাটেলের যে বাইরে যে অংশটুকু ফ্রিকশন হয় এয়ারের সাথে, সেইটুকু কিন্তু সিরামিক দ্বারা তৈরি করা হয়, কারণ সিরামিকের মেল্টিং টেম্পারেচার অনেক হাই। এখন এই স্পেস শাটেলের মধ্যে তুমি যে সিরামিক ইউজ করবা, প্রোটেক্টিভ সিরামিক, সেক্ষেত্রে কি 10⁻⁶ এটা অ্যাকসেপ্টেবল? কারণ তুমি স্পেস শাটেল কিন্তু আরো বেশি কস্টলি, সেক্ষেত্রে কিন্তু এর ফেইলিওর প্রবাবিলিটিটা কিন্তু আরো কম হতে হবে, মানে যত কম হওয়া পসিবল। সো তোমার অ্যাপ্লিকেশন যখন চেঞ্জ হচ্ছে, তোমার অ্যাকসেপ্টেন্স রেটটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে, রাইট? তো এই জন্যই তোমার আগে থেকেই ক্যালকুলেট করে ফেইলিওর প্রবাবিলিটিটা বের করে ডিজাইন করতে হবে। এখন এটা কিভাবে করব? আমরা দেখলাম ফ্লেক্সুরাল স্ট্রেংথ কিভাবে মাপে, সেটা আমরা বুঝে গেলাম। এখন আমরা যে আলোচনায় যাচ্ছি সেটা হচ্ছে এই যে ফ্লেক্সুরাল স্ট্রেংথটা আমরা পাইলাম, ডাটা পেলাম, ধরো তোমরা 15টা স্যাম্পল টেস্ট করলা, 15টা ডাটা 15 রকম আসলো। এখন এই যে ভ্যারিয়েশন, বিভিন্ন ধরনের ডাটা, এগুলাকে তুমি আসলে ইউজ করে ডিজাইন কিভাবে করবা, আমরা সেই অ্যাপ্রোচের দিকে যাচ্ছি। এখন এই যে ভ্যারিয়েশন হচ্ছে, এই ভ্যারিয়েশনটা অ্যাভয়েড করার জন্য আমরা স্ট্যাটিস্টিক্যাল অ্যাপ্রোচের দিকে যাব, যেটাকে আমরা বললাম প্রবাবিলিটি বের করে। এই স্ট্যাটিস্টিক্যাল অ্যাপ্রোচটা হচ্ছে আমরা ডিস্ট্রিবিউশন করব। তোমরা নরমাল ডিস্ট্রিবিউশন কি কোথাও পড়ছো স্ট্যাটিস্টিক্সে? নো স্যার। আচ্ছা, ডিস্ট্রিবিউশনটা হচ্ছে খুব সিম্পল জিনিস। ধরো ধরো তোমরা 15টা স্যাম্পল মাপছো, রাইট? ধরো তার মধ্যে 5টার স্ট্রেংথ আসছে হচ্ছে ধরো 100 মেগাপাস্কেল, সাপোজ ধরে নাও। আর 3টার আসছে হচ্ছে 90, 2টার আসছে 80, একটার আসছে 110। সো কোন লোড, কত স্ট্রেংথ এবং প্রত্যেকটা স্ট্রেংথে কয়টা করে স্যাম্পল আছে, এরকম তুমি যদি ডিস্ট্রিবিউশন করো, তাহলে এরকম একটা গ্রাফ পাবা। যখন আমরা ক্রিকেট খেলা দেখি, তখন বলের ওভারের সাথে রানের একটা গ্রাফ দেখায়, দেখছো সবাই? ইয়েস স্যার। প্রত্যেক ওভারে কত করে রান হয়েছে। সিমিলার ভাবে তোমার যে ডাটাগুলো পাচ্ছ, সেটাকে তুমি যদি এইভাবে ডিস্ট্রিবিউট করো, এই যে ডিস্ট্রিবিউশনটা, এটাকে নরমাল একটা ডিস্ট্রিবিউশন বলা হয়, যেটাকে আমরা নরমাল ডিস্ট্রিবিউশন বলি। এখন আমরা স্ট্যাটিস্টিক্যাল অ্যাপ্রোচের ক্ষেত্রে আমরা একটা টার্ম ইউজ করব, সেটা হচ্ছে স্ট্যাটিস্টিক্যাল ডিস্ট্রিবিউশন ডেনসিটি ফাংশন। ডেনসিটি ফাংশন কেন বলতেছি, যে কত স্ট্রেংথে কয়টা করে স্যাম্পল আছে, যেটা আমরা এখানে স্ট্রেংথ এবং অন্য অ্যাক্সিসে ফাংশন অফ স্ট্রেংথ বলে প্রকাশ করতেছি, যেটা আসলে মেইনলি নাম্বার, কয়টা স্যাম্পল এটা ফুলফিল করছে। সো এটা দ্বারা এখন দেখো, আমি এই জিনিসটাকে যদি এরকম পিলার আকারে না ধরে একটা কন্টিনিউয়াস কার্ভ আকারে প্লট করি, কার্ভটা কেমন হবে? এরকম, রাইট? Yes, sir. সো এই ডিস্ট্রিবিউশনটা জেনারেলি এরকমও হতে পারে, যে ম্যাক্সিমাম সংখ্যক এই স্ট্রেংথে ফেল করছে, কিছু সংখ্যক মানে এর থেকে কমেও ফেল করছে, বাট সেটা সংখ্যাগুলো একটু কম, আবার এর থেকে বেশিতেও ফেল করছে, তার ক্ষেত্রেও আবার স্যাম্পলের সংখ্যাটা কম। ওকে, যেটাকে হিস্টোগ্রাফ বলা হয়। ওকে, মেটালের ক্ষেত্রে দেখা যায় এটার এই যেরকম যদি আমরা একটা প্লট করি, মেটালের ক্ষেত্রে এক্স্যাক্টলি সেম ভ্যালু পাওয়া যায় না, এখানেও কম বেশি পাওয়া যায়, বাট ম্যাক্সিমাম স্যাম্পল দেখা যায় একটা ছোট্ট একটা রেঞ্জের মধ্যে থাকে, এই রেঞ্জটাতে, এবং দুই একটা স্যাম্পল একটু কম থাকে, বাট এই কার্ভটা জেনারেলি ন্যারো এবং সিমেট্রিক হয়। সো আমরা এটা যদি মিন যে প্লটটা আছে, এইটাকেই তার এভারেজ স্ট্রেংথ হিসাবে ধরে নিতে পারি। সো এটার আমরা যদি মেটালের ক্ষেত্রে এই কার্ভটাকে একটু অ্যানালাইসিস করি, তাহলে এটা ন্যারো হয়, সিমেট্রিক হয়, এটার এভারেজের ডান পাশে এবং বাম পাশে মোটামুটি সমান এরিয়ায় তারা দখল করছে, এবং পিকটার এভারেজ স্ট্রেংথ মোটামুটি এই পিকের মধ্যে, এটাই তার এভারেজ স্ট্রেংথ বলা যায়, যেহেতু সিমেট্রিক। আর তুমি যখন সিরামিকের ক্ষেত্রে দেখবা, সিরামিকের ক্ষেত্রে দেখো কার্ভটা অনেক অনেক জায়গা নিয়ে ডিস্ট্রিবিউটেড হয়ে আছে, রাইট? নিচেরটা তো এক্স এক্সিস আমাদের স্ট্রেংথ, দেখো এখানে স্ট্রেংথ মোটামুটি কম রেঞ্জের মধ্যে সব স্যাম্পল গুলা ফেল করছে, আর এখানে দেখো অনেক হাইও ফেল করছে, আবার দুই একটা খুব লোতেও ফেল করছে। এখানে প্রবলেমটা এখন কি হবে বলো, কেউ বলতে পারবা? স্যার আনপ্রেডিক্টেবল হবে, মানে এক্স্যাক্টলি, আমরা যখন ডিজাইন করি, ধরো এটা হচ্ছে তুমি ম্যাটেরিয়ালের টেস্ট করার পরে এরকম স্ট্রেংথ পাইলা, তখন যখন তুমি ডিজাইন করবা, তুমি ডিজাইন একটা সেফটি মার্জিন রেখে এমন ভাবে ডিজাইন করবা, যখন তুমি অ্যাপ্লিকেশন লোড যেন
এই পয়েন্টের বেশি না হয়। এটা হচ্ছে তোমার ডিজাইন স্ট্রেংথ, যে তুমি যেখানে অ্যাপ্লাই করবে সেখানে মোটামুটি এই রেঞ্জের স্ট্রেংথ পড়বে, মানে লোডটা এইভাবেই পড়বে যে ম্যাটেরিয়ালের স্ট্রেংথ এরকম হলেই সে সেফলি সাস্টেইন করতে পারতো। সো দেখো এখানে একটা বড় সেফটি অফ মার্জিন থেকে যায়, রাইট? কারণ এটা ওভারল্যাপ করে না কোনো স্যাম্পলে। বাট তুমি যখন সিমিলার কনসেপ্টটা ইউজ করতে যাবা সিরামিকের ক্ষেত্রে, দেখো দুই একটা স্যাম্পল কিন্তু এই মার্জিনে চলে আসছে, রাইট? এখন এই দুই একটা স্যাম্পল এখানে ফেল করছে, মানে তুমি যে বড় স্যাম্পলটা বা বড় স্পেসিমেনটা অ্যাপ্লিকেশনে ইউজ করতেছো সেটা অবশ্যই তাহলে এখানে ফেল করতে পারে, প্রবাবিলিটি আছে একটা। यस স্যার। সো প্রবাবিলিটি যদি এখানে থাকে তাহলে তুমি কি এটা ডিজাইনের ক্ষেত্রে একসেপ্ট করতে পারবা? না পারবা না। স্যার। তাহলে তোমাকে আরো কম লোডের দিকে চলে যেতে হবে। জাস্ট দুই একটা স্যাম্পলের জন্য তুমি এই লোডে ডিজাইন করতেই পারতেছো না, এটা একটা বড় প্রবলেম। আর এখানে মোটামুটি এই স্ট্রেংথে তুমি যে স্ট্রেংথটাকে ডিজাইন করতেছো এই স্ট্রেংথে তুমি যদি লোড অ্যাপ্লাই করো, ম্যাটেরিয়াল ফেল করার প্রবাবিলিটি 0, কারণ ওভারল্যাপ করে নাই। এটা হচ্ছে ম্যাটেরিয়ালের আমরা যেটা পাইছি কত স্ট্রেংথে বিভিন্নটা ফেল করছে সেটা। বাট এখানে দেখো তুমি ধরো এভারেজটা মেপে নিলা, এভারেজের থেকে অনেক দূরে অ্যাপ্লাইড স্ট্রেংথ রাখছো, তারপরে দেখা যায় দুই তিনটা স্যাম্পল ফেল করে যেতে পারে। সো এটা কিন্তু রিলায়েবল না, তোমার এই ডাটাটা কিন্তু রিলায়েবল না, রিলায়েবিলিটি কম। সো আমরা এই রিলায়েবিলিটি কম, তাহলে এটা কিভাবে ডিজাইন অ্যাপ্রোচে যাব সেটা একটু আমরা আলোচনা করি। এই জন্য একটা ডিস্ট্রিবিউশন নিয়ে আসছে, সেটা হচ্ছে উইবল মেথড। দুটো গ্রাফ কেন দিলাম পাশাপাশি, মানে এই যে ইয়াতে একটু আগে আবার বলো স্যার, আমি দুটো গ্রাফ দেখলাম কেন এখানে, মানে যে ম্যাটেরিয়াল স্ট্রেংথ আর ডিজাইন স্ট্রেংথ আলাদা গ্রাফে ইয়া করবো, আমরা বের করবো। দেখো এই ম্যাটেরিয়াল স্ট্রেংথ হচ্ছে তুমি যে 15টা স্যাম্পল টেস্ট করছো হ্যাঁ সেটা এই রেঞ্জে এইভাবে ডিস্ট্রিবিউটেড হয়েছে। ধরো এখানে 5টা, এখানে 3টা, এখানে 2টা, এখানে ফেল করছে। আর এটা হচ্ছে তুমি যখন একটা এই স্যাম্পল যেখান থেকে কেটে নিছো ওই ম্যাটেরিয়ালটা ধরো এটা দ্বারা একটা স্পেস শাটলের যে সামনে যে প্রোটেক্টিভ লেয়ারটা সেটা বানাবা, অথবা তুমি একটা কাটিং টুল বানাবা। কাটিং টুল তুমি যে অ্যাপ্লিকেশন ইউজ করবা সেখানে অবশ্যই একই রকম লোড করবে না, রাইট? হ্যাঁ সেখানে তো এক্স্যাক্টলি একটা লোড পড়বে না। সো সেখানে ধরো মোটামুটি এই রেঞ্জের লোডটা পড়বে। তুমি ধরো স্যাম্পলের একটা এভারেজ 15টা বের করছো, তার এভারেজ স্ট্রেংথ এটা কোথায় হবে? ধরো এখানে, রাইট? এভারেজটা এখানে হবে না জি স্যার। সবগুলা? তো এখানে আমি ধরে নিলাম এটা 100 মেগাপাস্কেল। ওকে, যদি 100 এমপিএ হয়, এটা ধরো 30 কাছাকাছি আছে। তুমি সেফটি অফ মার্জিন কি অনেক রাখছো? এটা হচ্ছে তুমি এই অ্যাপ্লিকেশনে তাকে ইউজ করবা সেটা, আর এটা হচ্ছে তুমি স্যাম্পল গুলা যেখানে টেস্ট করছিলা। দেখা যায় এইটা ওভারল্যাপ হয়ে যাচ্ছে। এবার তুমি ডিজাইন করার সময় যদি এভারেজটা নিয়ে ডিজাইন করো তাহলে তো প্রবলেম। সেই প্রবলেমটা কি সেটাই আমি বলার চেষ্টা করতেছি। ক্লিয়ার? তুমি এটা দেখো, এটা হচ্ছে ম্যাটেরিয়ালের স্ট্রেংথ, তুমি যেগুলা স্যাম্পল টেস্ট করে পাইছো। আর এটা হচ্ছে ডিজাইন স্ট্রেংথ, মানে তুমি যেখানে অ্যাপ্লাই করবা সেখানে ম্যাটেরিয়ালের উপরে কতটুকু লোড করবে, ওটার জন্য রিকোয়ারমেন্ট কত স্ট্রেংথ সেটা। বুঝতে পারছো? ধরো একটা ব্রিজের মধ্যে যে রড ইউজ করছো সেটা ম্যাক্সিমাম ধরো 100 এমপিএ লোড নিতে পারবে, সেটা হচ্ছে এইটা ম্যাটেরিয়ালের প্রপার্টি। আর এটা হচ্ছে সেখানে তুমি 100 কতটুকু অ্যাপ্লাই করতেছো ম্যাক্সিমাম, ধরো এখানে 80, তার মানে তুমি সেফটি অফ মার্জিন রাখতেছো 20। বা দেখা যায় সিরামিকের ক্ষেত্রে সেফটি অফ মার্জিনটা ওভারল্যাপ হয়ে যায় তুমি যদি জাস্ট এভারেজ নিয়ে করো। তার মানে তোমার এই টেস্টের 15টা টেস্ট বা এখানে তুমি 1500টা টেস্ট করেও রিলায়েবল ডাটা ডিরেক্টলি পাবা না। এখন রিলায়েবিলিটি কিভাবে বাড়ানো যায় আমরা সেই দিকে যাচ্ছি। ক্লিয়ার? জি স্যার। জি স্যার। ওকে, এই জন্যই একটা ডিস্ট্রিবিউশন অ্যাপ্রোচ আছে, সেটা হচ্ছে উইবল মডুলাস। উইবল মডুলাসটা হচ্ছে কিউমুলেটিভ প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন। কিউমুলেটিভ কি, যে আমরা বিভিন্ন রেঞ্জে ধরো তুমি একটা স্ট্রেস বলে দিলা যে এত স্ট্রেসে তার ফেল করার প্রবাবিলিটি কত, বা কতটা স্যাম্পল, কত পার্সেন্ট বা কত ফ্র্যাকশন স্যাম্পল এই স্ট্রেন্থে বা এই স্ট্রেসে ফেল করবে। এই জিনিসটাই উইবল ডিস্ট্রিবিউশনের মাধ্যমে বা উইবল মডুলাসের মাধ্যমে আমরা বের করব। এখন এখানে ধরো
এই জিনিসটা আসলে কিভাবে বের করে সেটা তোমাকে আমি একটা এক্সাম্পল বলি। ধরো এরকম লোহার চেইন আছে, এই চেইনের একটা চেইনে একটু ক্র্যাক আছে। এখন এটাকে বাকি সবগুলা স্ট্রেংথ অনেক হাই, মানে কোনো ডিফেক্ট নাই, একটা পয়েন্টে একটু প্রবলেম আছে, এখানে একটা ডিফেক্ট আছে। এটা কোথায় ফেল করবে বলো তো? যদি তুমি টানতে থাকো চেইনটা, ক্র্যাক আছে যেটাতে। ক্র্যাক পয়েন্টে। ক্র্যাক পয়েন্টে। সো আমরা বলতে পারি কি একটা চেইনের সবচেয়ে উইক যে পয়েন্টটা, এই উইক পয়েন্টটা যখন ফেল করবে তখন টোটাল চেইনটা ফেল করে যাবে, রাইট? ইয়েস স্যার। এই অ্যাপ্রোচটাকেই কাজে লাগানো হয় এই উইবল ডিস্ট্রিবিউশনে। তুমি একটা প্রত্যেকটা স্ট্রেসে ধরো 5 থেকে 100 পর্যন্ত বা 5 থেকে বা 50 থেকে 100 পর্যন্ত স্ট্রেসে, প্রত্যেকটা স্ট্রেসে প্রবাবিলিটি, ফেল করার প্রবাবিলিটি কত? এখানে ধরো ফেল করার প্রবাবিলিটি হচ্ছে 0.2, এখানে হচ্ছে 0.8। এরকম আস্তে আস্তে যত স্ট্রেস বাড়াবা তত তো ফেল করার প্রবাবিলিটি বাড়বে, রাইট? সো এরকম একটা প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন বের করে যেখানে সবচেয়ে সেফ, অথবা তুমি কত পার্সেন্ট রিস্ক নিতে চাও পার্টিকুলার অ্যাপ্লিকেশনের জন্য, সেভাবে তুমি অ্যাপ্রোচ করতে পারবা। তুমি ধরেই নিচ্ছ যেখানে উইক পয়েন্ট আছে বা যেখানে ক্র্যাক আছে সেই পয়েন্টটাই ফেল করতেছে, ওখানে ফেল করলে সার্ভাইভ করার প্রবাবিলিটি কত? ক্লিয়ার? ইয়েস স্যার। আমরা জি স্যার। একটা ম্যাথ দেখবো, ম্যাথ দেখলে একটু ক্লিয়ার হবে। এখানে একটা ফর্মুলা আছে, এই ফর্মুলাটার ডেরিভেশন তোমরা পড়বা হচ্ছে এমএমই 467 42 একটা কোর্স আছে, 42 অ্যাডভান্স সিরামিক। তখন উইবল ডিস্ট্রিবিউশন নিয়ে তুমি ডিটেইলসে পড়বা, যেহেতু তোমরা 1-1, আমরা এটার ডিরাইভেশন কিভাবে ফর্মুলা আসলো, আসল জিনিস কি, এটা আমরা এত ডিপে যাব না। তোমাদের জাস্ট ল্যাব থেকে ডাটাটা কিভাবে অ্যানালাইসিস করা যায় জাস্ট সেটাই শেখার বিষয়। তোমরা এই কোর্সের ডিটেইলস পড়বা পরবর্তীতে, আপাতত 1-1 এর জন্য এত ডিটেইলসে যাওয়ার দরকার নেই। আচ্ছা, এখানে একটা ফর্মুলা জাস্ট খেয়াল করো, প্রবাবিলিটি অফ ফেইলিওর, এটা হচ্ছে প্রবাবিলিটি অফ ফেইলিওর ইকুয়ালস টু হচ্ছে 1 মাইনাস এক্সপোনেনশিয়াল মাইনাস সিগমা। সিগমা হচ্ছে তুমি যে স্ট্রেসে ফেল করলো, ধরো তোমরা 15টা স্যাম্পলের কথা বললাম, 5টা গ্রুপে 15টা স্যাম্পল ফেল করতেছে, 15টা স্যাম্পল বিভিন্ন স্ট্রেসে ফেল করছে, রাইট? সো এটা হচ্ছে ওই ফেইলিওর স্ট্রেস প্রত্যেকটা স্যাম্পলের জন্য, এটা আলাদা হবে। আর এটা হচ্ছে সবগুলা টেস্ট করার পর তুমি যখন নরমালাইজ করবা, এটা হচ্ছে নরমালাইজড একটা সিগমা নট, হচ্ছে নরমালাইজড স্ট্রেংথ। এটার ভ্যালু কত? এটা হচ্ছে ম্যাটেরিয়াল প্রপার্টির উপর ডিপেন্ড করবে, এবং এটার ভ্যালুটা হচ্ছে প্রবাবিলিটি অফ ফেইলিওর যখন 0.632, যে স্ট্রেসে 0.632 ফ্র্যাকশন স্যাম্পল ফেল করবে, ওই স্ট্রেসটাকেই সিগমা ভি বলা হয়, এবং সিগমা ভি এর উপর ডিপেন্ড করে সিগমা নট। আর ভি নট হচ্ছে ইনিশিয়াল ভ্যালু আর ভলিউম, আর এটা হচ্ছে তোমার ফেইলিওর পয়েন্টের ভলিউম। তোমাদের এত ডিটেইলসে যাওয়া লাগবে না, জাস্ট এটা মনে রাখো, এটা ম্যাটেরিয়াল টু ম্যাটেরিয়াল ভ্যারি করবে। ক্লিয়ার? এখন দেখো এই ফর্মুলাটাকে আমরা কিভাবে কাজে লাগাবো। আচ্ছা, আরেকটা জিনিস, এই ফর্মুলায় দেখো উপরে একটা পাওয়ার আছে এম, দেখতেছো? ইয়েস স্যার। এই পাওয়ারটাকে বলা হয় উইবল মডুলাস। এখানে স্পেলিং একটু মিস্টেক আছে, এটা হচ্ছে উইবল, এইভাবে হবে। এই উইবল মডুলাসটা আসলে কি ডিফাইন করে? তুমি এখানে এই ফর্মুলায় বসালে, ধরো তুমি অনেকগুলো স্ট্রেংথের ডাটা এইভাবে পাবা, এটা নরমালাইজ ডাটা। এই ফর্মুলা থেকে তুমি এম এর ভ্যালুটা বের করতে পারবা। আসলে এম এর ভ্যালু দিয়ে তুমি কি বুঝবা সেটা কিন্তু আমাদের জানাটা খুব দরকার। যখন এম হচ্ছে 0, এম 0 যদি আসে কোনো অ্যানালাইসিস করার পর, ধরো তুমি একটা ফর্মুলা থেকে অনেক ডাটা থেকে ম্যাথ বের করে একটা ডাটা পাইলা, সেখানে এম ইকুয়াল টু তুমি 0 পাইলা। এই 0 মানে বুঝায় যে ফেইলিওরের যে প্রবাবিলিটিটা সেটা অ্যাপ্লাইড স্ট্রেসের উপর ডিপেন্ডেন্ট না, তার মানে এই স্যাম্পলের রিলায়েবিলিটি খুব কম। তুমি যতই স্ট্রেস দাও, খুব অল্প স্ট্রেসেও সে ফেল করে ফেলতে পারে। তার মানে স্ট্রেস বাড়াইলে যে প্রবাবিলিটি বাড়বে ফেল করার, এরকম না।
যে কোনো স্ট্রেসে সে যে কোনো পার্সেন্টেজ প্রবাবিলিটি আসবে। তার মানে এই এম যখন 0 আসবে ওই স্যাম্পলটা কিন্তু অ্যাপ্লিকেশনের জন্য রিলায়েবল না। ক্লিয়ার? এটাও ক্লিয়ার সবাই? Yes, sir. যখন 0 তখন স্ট্রেসের উপর ডিপেন্ডেন্ট হবে না। আচ্ছা, যখন এম এর ভ্যালু 1, দেখো এখানে একটা প্লট করা আছে, উপরে হচ্ছে ওয়াই এক্সিসে হচ্ছে ফেইলিওর প্রবাবিলিটি আর এক্স এক্সিসে হচ্ছে স্ট্রেস, তুমি অ্যাপ্লাইড স্ট্রেস কত। আচ্ছা দেখো এখানে ফেইলিওর প্রবাবিলিটি যখন m ইকুয়ালস টু 1, কোন স্যাম্পলের ক্ষেত্রে যদি উইবল মডুলাস 1 পাও তাহলে এটার কার্ভটা আসবে এক্সপোনেনশিয়াল। তার মানে তুমি যত অ্যাপ্লাইড স্ট্রেস বাড়াবা তার ফেল করার প্রবাবিলিটি বাড়বে এবং একটা পয়েন্টে যাওয়ার পর এটা আসলে মোটামুটি স্যাচুরেটেড পর্যায়ের দিকে চলে যাবে। এটা যত m এর ভ্যালু যত বাড়াইতে থাকবা তত এইটা কার্ভটা একটা স্ট্রেট লাইন, শার্প লাইনের দিকে চলে যাবে। এক সময় m এর ভ্যালু যখন ইনফিনিটি হয়ে যাবে তখন এরকম একটা শার্প ট্রানজিশন পাবা। এখন এটার সিগনিফিকেন্স কি দেখো, m এর ভ্যালু যদি ইনফিনিটি তুমি করে ফেলতে পারো কোনো স্যাম্পলে, তার মানে এটার মানে বুঝায় দেখো সিগমা নট এই অ্যাপ্লাইড স্ট্রেসের কম যদি তোমার স্ট্রেস হয় কোনো ম্যাটেরিয়াল বা কোনো স্যাম্পলই ফেল করবে না। তার মানে তার সার্ভাইভ করার প্রবাবিলিটি কত? 100%। 100% বা 100%। ফ্র্যাকশন হিসাবে হলো 1। তার মানে এখন দেখো তো এটাকে ডিজাইন করা ইজি হবে না? Yes, তুমি যদি sir. জানো Yes. যে সিগমা নট বা কত নিচে তার সার্ভাইভ করার প্রবাবিলিটি 1, তার মানে এটা কি অনেকটা মেটালের মতো হয়ে গেছে না? Yes, sir. মেটালের থেকেও Yes, পারফেক্ট sir. হয়ে গেছে। মেটালেরও কিন্তু ডিস্ট্রিবিউশন করলে এরকম শার্প লাইন আসবে না বা এম এর ভ্যালু ইনফিনিটি অবশ্যই পাবা না, একটা বড় একটা ভ্যালু পাবা বা ইনফিনিটি পাবা না। ইনফিনিটি পেলে কোনো ম্যাটেরিয়ালে যদি তুমি ইনফিনিটি পেতা তাহলে একটা শার্প এরকম ডাটা দিত, তার মানে এর নিচে এই ম্যাটেরিয়ালটা কখনোই ফেল করবে না। ক্লিয়ার? একটা Yes, sir. Yes, sir. এক্সাক্ট পয়েন্ট পেতা যেটা আমাদের ডিজাইন করার সময় খুব কাজে লাগতো। তার মানে আমি এমন একটা অ্যাপ্লিকেশনের জন্য ইউজ করতাম যেখানে লোডটা এর থেকে কম করবে, তার মানে এই ম্যাটেরিয়ালটা ওই লোডে আর ফেল করবে না এবং এর থেকে বেশি হলে সে ফেল করে যাবে। বাট প্রবলেমটা হচ্ছে কোনো ম্যাটেরিয়ালই ইনফিনিটি এম এর ভ্যালু দেয় না। সো এম এর ভ্যালু কম হইলে একটা ডাটা রিলায়েবল নাকি বেশি হলে রিলায়েবল? বেশি হলে রিলায়েবল। বেশি হলে। বেশি হলে। কেন রিলায়েবল? তুমি জাজ করতে পারবা যে তার ফেইলিওর করার প্রবাবিলিটি কত, রাইট? Yes, sir. Yes, sir. মানে তুমি যখন এই ম্যাটেরিয়ালটা নিয়ে ডিজাইন করতে যাবা তখন তুমি একটু কনফিডেন্টলি বলতে পারবা না আমার এই স্যাম্পলটা ইজিলি ফেল করবে না বা তার ফেইলিওর করার ফ্র্যাকশন খুব কম, 0.1 বা 0.0105 এরকম। এই জিনিসটা এখানে বলা আছে দেখো, এম এর ভ্যালু যত বড় হচ্ছে, যখন 1 হবে তখন কি হবে স্যার? এম এর ভ্যালু যখন 1 থাকে জি স্যার। তখন এই যে এক্সপোনেনশিয়াল থাকে, আচ্ছা আচ্ছা। এই যেটা দেখো এটা মোটামুটি জিরোতেই কিন্তু ফেল করা শুরু হয়েছে, বাট সিগমার উপর ডিপেন্ডেন্ট হয়েছে। বাট এম এর ভ্যালু যখন 0 ছিল তখন যে কোনো লোডে এসে ফেল করতে পারতো, তার মানে এম এর অ্যাপ্লাইড লোডের সাথে কোনো রিলায়েবিলিটি নাই। ক্লিয়ার? জি স্যার। ওকে, তো দেখো যত এম এর ভ্যালু বাড়তেছে তত একটা শার্প ট্রানজিশন পাচ্ছ। সো এম এর ভ্যালু যত বড় হবে রিলায়েবিলিটি বাড়তে থাকবে ম্যাটেরিয়ালে। এটাও ক্লিয়ার সবাই? Yes, sir. Yes, sir. আচ্ছা, তাহলে আমরা ধরো তোমরা এই ল্যাবে যদি 15টা স্যাম্পল টেস্ট করতা তাহলে প্রত্যেকটার সিগমা ভ্যালু পেয়ে গেলা। ধরো একটা সিগমা 1, একটা সিগমা 2, সিগমা 3। এখন এই সিগমার বিভিন্ন ভ্যালু কাজে লাগে তুমি এম এর ভ্যালু কিভাবে বের করবা, এম নটের ভ্যালু কিভাবে বের করবা? এম নট হচ্ছে এই যে ট্রানজিশন ভ্যালু, বা আমরা যদি এই ফর্মুলায় দেখি তার এই যে ফর্মুলা নমিনাল ভ্যালু। আচ্ছা, এটা কিভাবে বের করবা সেটা আমাদের এখন জানা দরকার। আমরা প্রত্যেকটা সিগনিফিকেন্স কি, এম এর ভ্যালু দিয়ে তুমি কি বুঝাবা সেটা তো বুঝলা, এখন এমটা বের করবা কিভাবে সেটা আমাদের জানা দরকার। আচ্ছা আচ্ছা, আরেকটা জিনিস, যারা পোর সিরামিক, তার মানে যারা বেশি ব্রিটল, তাদের দেখা যায় এই এম এর ভ্যালু
3 থেকে 10 পর্যন্ত ভ্যারি করে। আর যত ইঞ্জিনিয়ারিং সিরামিক বা গুড ইঞ্জিনিয়ারিং সিরামিকের দিকে যাবা তত এম এর ভ্যালু বাড়তে থাকে, 10 থেকে 40 এর দিকে যায়। যদি মেটালের ক্ষেত্রে খেয়াল করো দেখো এর রিলায়েবিলিটি আরো বেশি, মানে এম এর 100 এর থেকে বেশি। ক্লিয়ার? এম এর ভ্যালু যত বাড়বে তত রিলায়েবল হবে ডাটাটা। আচ্ছা, এখন এই যে ফর্মুলা আমরা দেখলাম, এই ফর্মুলা কি আমরা লনে কনভার্ট করতে পারি, রাইট? দুই পাশে লন নিলাম, আলটিমেটলি কি এই ফর্মুলায় আসা পসিবল? দেখো তো একটু সবাই। আমরা এক্সপোনেনশিয়াল টার্মটাকে উঠাই দিয়ে লন নিয়ে কনভার্ট করে ফেলছি, তাহলে কি লাস্টের ফর্মুলাটা আসা পসিবল? ইয়েস স্যার। ইয়েস স্যার। আচ্ছা, এখন দেখো এই জিনিসটাকে আমরা, এটা হচ্ছে প্রবাবিলিটি অফ সার্ভাইভাল, পিএস। এটাকে আমরা অন্যভাবে কি 1 মাইনাস পিএফ বলতে পারি না? কারণ টোটাল প্রবাবিলিটি তো 1, তাহলে ফেইলিওর প্রবাবিলিটিকে যদি আমরা বিয়োগ করি তাহলেই তো সার্ভাইভিং প্রবাবিলিটি পাবো, রাইট? Yes, sir. আচ্ছা, সো দেখো আমি এই যে লাস্টের যে ইকুয়েশনটা বা তার আগের যে ইকুয়েশনটা, এই ইকুয়েশনটা কি যদি গ্রাফিক্যালি প্লট করি তাহলে কি এভাবে প্লটটা এরকম হয় না? তোমরা স্ট্রেট লাইনের কোন ইকুয়েশন পড়ছিলা? Yes, sir. ইয়েস স্যার। স্ট্রেট লাইনের ইকুয়েশন কি ছিল? Y equals mx plus c. y is equal to mx plus c. এটা কি স্ট্রেট লাইন, রাইট? স্যার ln এর Yes, ভিতর sir. মাইনাস টার্ম তো হচ্ছে আনডিফাইন্ড। আবার বলো। স্যার ln এর ভিতর কি মাইনাস টার্ম হতে পারে? স্যার ln মাইনাস, স্যার ln এর ভিতর তো কখনো মাইনাস টার্ম হতে পারে না। শিওর? এরকমই তো আমরা পড়েছিলাম আগে, এখন মানে স্যার sure, পিএস তো 1 এর undefined. চেয়ে ছোট, এজন্য তো এলএন এর ভ্যালুটা নেগেটিভ আসবে, আর তার সামনে নেগেটিভ মানে টোটাল পজিটিভ। কেমনে এর এর ভিতরে তো Exactly. ln আছে, আবার এর ইয়ে ভিতরে তো তো ln আছে। একের সাথে ছোট। ও হ্যাঁ, বুঝতে পারছি এটা আসবে, এই ভ্যালু আসবে, আমরা একটু ম্যাথ বুঝতে দেখব। পারছি স্যার। আচ্ছা, সো স্ট্রেট লাইনের এই থেকে আমরা এই ভ্যালুগুলো কি বের করতে পারবো না এখন? দেখো তো, ইয়েস স্যার। দেখো সরি, আমরা সিগমার ভ্যালুগুলা আলাদা আলাদা পাইছি, রাইট? সিগমা 1, সিগমা 2, সিগমা 3, Yes, sir. 15টা ডাটা আছে আমাদের। আচ্ছা, যদি আমরা এই ফেইলিওর প্রবাবিলিটিটা বের করতে পারি তাহলে এরকম একটা ডাটা প্লট করতে পারবো। এই ডাটা থেকে তাহলে স্লোপটা হবে m, আর যে পয়েন্টে কাট করতেছে সেখান থেকে এই টার্মটা নিলে সিগমা নটের ভ্যালু বের করা যাবে। স্যার একটু প্রশ্ন ছিল। বলো। আমরা তো জানি স্যার হচ্ছে যে y ইকুয়াল mx প্লাস c, হ্যাঁ, এখানে যে সিটা ছেদকের মান যখন পজিটিভ হচ্ছে তখন হলো x অক্ষের উপরে ছেদ করলে c এর মানটা পজিটিভ, কিন্তু এখানে তো স্যার মাইনাস m লন সিগমা নটটা নেগেটিভ না, তাহলে এটা লেখা যায়? এক্সিস এর নিচে ছেদ করার কথা না স্যার? এটা লেখা যায়? হ্যাঁ স্যার। এটাই করছে, আর কিছু না। ওকে স্যার। এই টোটালটা মিলে হচ্ছে c। তুমি টোটালটাকে যদি একটা কনস্ট্যান্ট ধরো তাহলে তো প্লাস হয়ে গেল। ক্লিয়ার? আচ্ছা, সো এই ফর্মুলাটাই দেখো আমরা ইউজ করে কিভাবে ম্যাথ করা যায় সেটা একটু দেখি। তোমরা ল্যাবে যদি টেস্ট করো তাহলে এই ডাটাটা পাবা সবাই। এই ডাটা কিভাবে পাবা? আমরা টেস্ট করব সিগমা এফ, সিগমা এফ এর জন্য ফর্মুলা ছিল PL/3B D² বা এরকম একটা ফর্মুলা ছিল, রাইট? একটু ভুল আছে এখানে। ফার্স্টে 3 পয়েন্ট বেন্ড টেস্টে 3টা ফর্মুলা আছে, রাইট? এই আমার কি বড় মাইক। আমার কথা কি শুনতে পারছো? Yes, sir. সো আমরা এই ডাটাগুলো পাবো বেন্ড টেস্ট করে, যেটাকে আমরা বললাম ফেইলিওর স্ট্রেংথ অথবা ফ্লেক্সুরাল স্ট্রেংথ অথবা মডুলাস অফ রাপচার, MOR। ধরো তোমরা 15টা স্যাম্পল টেস্ট করে এরকম 15টা ডাটা পাইলা। ডাটা পাওয়ার পর তোমাদেরকে বলা হলো উইবল মডুলাস বের করো, মিডিয়ান স্ট্রেংথ বের করো। মিডিয়ান টেস্ট স্ট্রেংথ মানে হচ্ছে
যে পয়েন্টে ফেইলিওর প্রবাবিলিটি হচ্ছে 0.5 অথবা 50%। আর নরমালাইজ স্ট্রেস বের করো, নরমালাইজ স্ট্রেস হচ্ছে সিগমা নট। এখন এটা কিভাবে বের করবা দেখো, এটা একটা প্রসেস আছে, এটা স্ট্যাটিস্টিক্যাল অ্যাপ্রোচ, যেহেতু আমরা স্ট্যাটিস্টিক্যাল একটা প্রসেস ফলো করব, সেখানে নিয়মটা হচ্ছে অ্যাসেন্ডিং অর্ডারে এটাকে সাজাবা। অ্যাসেন্ডিং অর্ডার মানে হচ্ছে ছোট থেকে বড় দিকে সাজাবা। সবচেয়ে ছোট ভ্যালু কত? এটা। তাহলে ফার্স্টে এটাকে সাজাবা। এর থেকে বড় ভ্যালু কোনটা দেখো তো একটু। 210, রাইট? এইভাবে তুমি অ্যাসেন্ডিং অর্ডারে সাজাতে থাকবা। সাজানোর পর নাম্বারিং করবা, এটাকে নাম্বার দিবা 1, এটা 2, এটা 3, এভাবে নাম্বারিং করবা। এখন প্রবাবিলিটি অফ ফেইলিওর, সবগুলার মধ্যে যদি প্রবাবিলিটি অফ ফেইলিওর বের করতে চাও তাহলে হবে n ডিভাইডেড বাই n প্লাস 1। এই nটা হচ্ছে এই এক নাম্বারটার প্রবাবিলিটি অফ ফেইলিওর হবে, এর পাশে তুমি যে র্যাঙ্কিং করছো, যে নাম্বার দিছো, সেই নাম্বারটা হচ্ছে স্মল n, মানে এটা হচ্ছে 1। আর তোমার স্যাম্পল কয়টা ছিল টোটাল? 15টা, রাইট? 15টা। তাহলে এই ক্যাপিটাল N হচ্ছে 15 প্লাস 1। এটা হচ্ছে ফর্মুলা, একটু মাথায় রাখো। এরকম প্রত্যেকটার জন্য তাহলে প্রবাবিলিটি অফ ফেইলিওর পেয়ে যাবা। তারপর এই প্রবাবিলিটি অফ ফেইলিওর থেকে এই ভ্যালুগুলা বের করবা, আর তুমি প্রত্যেকটার জন্য যে সিগমা পাইছো, এই সিগমা থেকে লন সিগমা বের করবা, একটা গ্রাফ প্লট করবা। এরকম যদি একটা গ্রাফ পাও, এরকম একটা গ্রাফ যখন পাবা, তাহলে এটা স্লোপ থেকে এম এর ভ্যালু বের করতে পারবা, এবং কোন পয়েন্টে কাট করছে সেটাকে টোটালটাকে সি ধরে সিগমা নটের ভ্যালু পাওয়া যাবে, রাইট? Yes, sir. Yes, sir. তাহলে আমরা যে এক্সাম্পল দেয়া আছে, এক্সাম্পলের সলিউশনটা একটু দেখি। দেখো ইনিশিয়ালি কি করা হলো, তোমার যে ডাটাগুলো আছে মডুলাস অফ রাপচারের, প্রত্যেকটাকে ছোট থেকে বড়র দিকে সাজাইতে থাকবা, র‍্যাঙ্ক করবা। প্রত্যেকটাকে একটা র‍্যাঙ্ক দিবা বা ক্যাপিটাল স্মল এন দিয়ে নাম্বারিং করবা, সবচেয়ে যে ছোট সে হচ্ছে 1, 2, 3, 4 এভাবে বাড়াইতে থাকবা। ওকে, টোটাল যে সংখ্যা সেটা হচ্ছে n, ক্যাপিটাল N ইকুয়াল টু হচ্ছে টোটাল নাম্বার অফ স্যাম্পল, মানে কয়টা স্যাম্পল টেস্ট করছিলা। ওকে, তাহলে প্রত্যেকটার জন্য প্রবাবিলিটি অফ ফেইলিওর বের করবা। ফর্মুলা কি বললাম? এটা এই কলামে বসাই দিলা। বসানোর পর যেহেতু তুমি সিগমার ভ্যালু জানো, তাহলে লন সিগমার ভ্যালু বের করা যাবে ইজিলি। প্রবাবিলিটি ফেইলিওর যদি জানো, তাহলে এই টার্মের ভ্যালুটা বের করা যাবে, রাইট? Yes, sir. Yes, sir. আচ্ছা, স্যার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলো। স্যার ওই নিচে কেন n+1 করা হচ্ছে, মানে এটার কি কোনো প্রুফ আছে, না এটা এমনি অ্যাজাম্পশন, আমরা ধরে নিছি n+1 হবে? এটা হচ্ছে স্ট্যাটিস্টিক্যাল অ্যাপ্রোচে যখন করা হয় টোটাল স্যাম্পলের, এটা তোমাকে কিভাবে বুঝাই, তোমরা পারমিউটেশন কম্বিনেশন পড়ছো না? Yes, sir. Yes, sir. সেখানে মনে আছে যে সার্কুলার যখন ছিল, এটার কম্বিনেশন করা যায় কিভাবে, তখন একটা 1 যোগ করা হইতো। স্যার 1 Yes, বিয়োগ sir. করা হয়তো যতদূর মনে হয়। মনে আছে? স্যার হ্যাঁ, এই কনসেপ্টটা আসলে তুমি তোমাদের ম্যাথে স্ট্যাটিস্টিক্স যখন পড়াবে স্যার, তখন এইরকম তোমরা অ্যাপ্রোচ কিছুটা পড়বা। তারপরেও আমি একটু বলি, এটা আসলে যেটা করা হয়, যে তুমি যদি চিন্তা করো এই স্যাম্পলটা তুমি যদি সিগনিফিকেন্স হিসেবে চিন্তা করো, তুমি যদি এটাকে 1 যোগ না করতা তাহলে কি হতো, এটা প্রবাবিলিটি কত আসতো? 100%। 100%। বাট আসলে কি এই স্যাম্পল, একটা স্যাম্পল এততে ফেল করছে মানে কি এর প্রবাবিলিটি 100% আসলে? নো স্যার, অবশ্যই না। সো আমরা একটা স্ট্যাটিস্টিক্যাল অ্যাপ্রোচে ডিস্ট্রিবিউশন করতে চাচ্ছি, তো এই জন্য আমরা 100 এর থেকে কম নেয়ার চেষ্টা করতেছি, কারণ আমরা জানি এটা অবশ্যই ম্যাক্সিমাম আসছে, মানে এটা 100% হবে না, রাইট? স্যার তার মানে স্যার Yes, sir. যতটা স্যাম্পল নিব তার সাথে এক যোগ করব। এক যোগ করে নেওয়া হয়, কারণ আমরা জানি যে এখানে ম্যাক্সিমাম আসছে মানে যে এটা 100% হবে, এটা কিন্তু কোনো গ্যারান্টি নাই।
তুমি যদি প্রবাবিলিটি অফ ফেলিওর 1 বলো, তার মানে কিন্তু এটা 100% তুমি শিওর এটা ফেলিওর হবেই, রাইট? হ্যাঁ এই জন্য একটা Yes, এক্সট্রা sir. নেওয়া হচ্ছে। স্যার আমরা এক্সট্রা ওয়ানই কেন যোগ করলাম, এরকম কি কোনো ম্যাথমেটিক্যাল হিসাব আছে নাকি আমরা এমনি করলাম? মানে এই ডিস্ট্রিবিউশনটা তুমি যখন দুই পাশে 1 করবা, হ্যাঁ হ্যাঁ ওকে, তখন এটা হচ্ছে দুই দিকে একটু এক্সটেন্ড করে দেওয়া হলো। আমরা কি এভাবে একটা নরমাল ডিস্ট্রিবিউশন করতেছি না? ধরো তোমার ডাটা আছে এতটুকু, দুই পাশে একটু এক্সটেন্ড করে দিলা। এখন কতটুকু এক্সটেন্ড করবা? তুমি যদি এখানে আরো বেশি ধরো, আলটিমেটলি কিন্তু খুব বেশি চেঞ্জ আসবে না, এখানে কিন্তু খুব বেশি চেঞ্জ আসবে না। ধরো তুমি এখানে 2 যোগ করলা, তাহলে প্রত্যেকটা তো 2 যোগ হচ্ছে, রাইট? সো তুমি তো আলটিমেটলি একটা গ্রাফ প্লট করতেছো, সবগুলোর ভ্যালু যদি সেম হারে বাড়াইতে থাকো তাহলে কিন্তু আসলে চেঞ্জ খুব বেশি আসবে না। তুমি তো এখান থেকে এম বের করবা এবং সিগমা নট বের করবা। সো আমরা দুই পাশেই এই কার্ভের দুই পাশে ধরো যদি ইনফিনিট নাম্বার অফ স্যাম্পল নিতাম তাহলে ধরো এরকম একটা কার্ভ আসতো, রাইট? এখন আমরা স্যাম্পল ধরো নিলাম হচ্ছে এতটুকু, ধর আমরা যে স্যাম্পলটুকু নিছি সেটা আমরা ধরে নিচ্ছি যে 100% বা ইনফিনিট সংখ্যক না, একটা ছোট রেঞ্জের একটা নিছি। এরপরে আমরা আসলে একটু এক্সটেন্ড করে দিচ্ছি দুই পাশে সমানভাবে, এবং এই এক্সটেনশনটা যত কম করা যায় আমরা ফ্র্যাকশন হিসাবে যোগ করতে চাচ্ছি, এই জন্য একটা স্যাম্পল করে দিচ্ছি। স্যাম্পল তো আর হাফ স্যাম্পল হইতে পারে না, রাইট? এটা তো Yes, sir. নাম্বার অফ স্যাম্পল, আমরা একটা এক্সট্রা স্যাম্পল ধরে নিচ্ছি কারণ স্যাম্পল তো আর হাফ হইতে পারে না, মানে যতটুকু মিনিমাম যোগ করা যায়। এটা যেহেতু স্ট্যাটিস্টিক্যাল অ্যাপ্রোচ, অবশ্যই এটা তুমি সিওরিটিতে বলতে পারতেছো না, তুমি জাস্ট প্রবাবিলিটি বের করার চেষ্টা করতেছো, এই জন্য যত মিনিমাম রেখে কারেকশন করা যাচ্ছে। ক্লিয়ার? Yes, sir. আচ্ছা, সো তুমি যদি এই ডাটাটাও পেয়ে যাও, সিগমা লন সিগমার ভ্যালুটাও পেয়ে যাও, তাহলে আমরা প্লট করতে পারবো। তুমি যখন প্লট করে ফেললা, একটা প্লট থেকে স্লোপ কিভাবে বের করে মনে আছে? Yes, sir. ফর্মুলাটাকে বলতে পারবা? তো y2 minus y1 divided by x2 minus x1. সো এটা কি উইবল মডুলাস, রাইট? Yes, sir. ওকে, এখন এই টোটালটা যে পয়েন্টে কাট করতেছে, ধরো এই ক্ষেত্রে যদি আমরা এটাকে এক্সটেন্ড করি অলমোস্ট -3 এর কাছাকাছি, রাইট? দেখো এখানে এটা ক্যালকুলেট করে দেয়া আছে, উইবল মডুলাস বের করার পর এটা আসতেছে, এটা করার পর দেখা যায় যে পয়েন্টে কাট করছে সেই পয়েন্ট থেকে ক্যালকুলেট করে সিগমা নট বের করছে। আর সিগমা মিডিয়ান হচ্ছে তুমি এই পয়েন্টে, এটা একটা জেনারেল কার্ভ পাইছো না? জেনারেল কার্ভে এক্স এর ভ্যালু কি বা ওয়াই এর ভ্যালু কি আসলে? আমরা মিডিয়ান কি বলছিলাম? সিগমা এম। Yes, sir. এটা হচ্ছে প্রবাবিলিটি অফ ফেলিওর যখন 0.5 ছিল। সো এইখানে 0.5 কোনটা? এটা তুমি যে প্লট করতেছো, তাহলে এই যে যে পয়েন্টে ইন্টারসেক্ট করলো সেই পয়েন্টটাই তো হচ্ছে সিগমা এম এর ভ্যালু, রাইট? Yes, sir. এটা হচ্ছে এখানে। সো তুমি আলটিমেটলি তোমাদের যে কোনো যদি অনেকগুলা ডাটা পাও, তাহলে ডাটা থেকে উইবল মডুলাস এবং আমরা আরো বিভিন্ন কিছু ভ্যালু বের করতে পারি। তার মধ্যে হচ্ছে নরমালাইজ স্ট্রেস হইতে পারে, মিডিয়ান স্ট্রেস হইতে পারে, এটা বিভিন্ন সময় তোমরা বিভিন্ন ভাবে কাজে লাগাবা। এখন ধরো তোমাকে আমি 3টা টাইপের স্যাম্পল দিলাম, ওকে? ধরো তোমাকে 3টা কোম্পানি টাইলস দিল, আমরা ফ্লোরে টাইলস লাগাই, এই টাইলস 3টা কোম্পানি দিল তোমাকে, 3টা কোম্পানির স্যাম্পল থেকে 10টা করে স্যাম্পল কেটে নিলাম। ধরো একটা হচ্ছে ধরো স্যাম্পল 1, স্যাম্পল 2, স্যাম্পল 3, ওকে? এখান থেকে 10টা স্যাম্পল নিছো, এখান থেকে 10টা, এখান থেকে 10টা। তুমি ধরো প্রত্যেকটার জন্য এভাবে ম্যাথ করে এই ভ্যালুগুলা বের করা যাবে না? এম এর ভ্যালু, সিগমা নটের ভ্যালু। এখন দেখলা তোমার যে পার্টিকুলার অ্যাপ্লিকেশনের জন্য ইউজ করতে চাচ্ছ, সেই অ্যাপ্লিকেশনের জন্য তুমি কোন কোম্পানির টাইলসটা কিনবা সেটা বের করতে চাচ্ছ। তাহলে যে কোম্পানির সিগমা নট
ভ্যালু বড়, তুমি সেই দিকে যাওয়ার চেষ্টা করবা, রাইট? নরমালাইজ স্যার স্ট্রেসটা ওইদিকে। বাট প্রবলেম আছে, সেক্ষেত্রে তোমার আবার দেখতে হবে ওই সিগমা নট বড় হলেও এম এর ভ্যালু কত। এম যদি আবার ছোট হয়, তার মানে কার্ভটা যদি চিন্তা করো তাহলে কেমন হবে, অনেক বড় রেঞ্জ মিলে এরকম হয়েছে, রাইট? আর আরেকটা ধরো সিগমা নট এর থেকে কম্পারেটিভলি একটু সিগমা নটটা ধরো সিগমা নট 1 এর ভ্যালু আমি ধরে নিলাম 200, এর ভ্যালু হচ্ছে 5। এখন ধরো M2 অন্য একটা কোম্পানি এবং সিগমা নট 2 এখানে 180 পাইছো, বাট আবার রিলায়েবিলিটি ডাটা পাইছো 30। তোমার অ্যাপ্লিকেশনের জন্য দরকার হচ্ছে 150। কোন কোম্পানিটা কিনবা? দ্বিতীয়টা। দ্বিতীয়টা। এক্ষেত্রে তোমার চিন্তা করতে হবে যে আসলে তুমি ভ্যারিয়েশন কেমন চাও। তখন এই ভ্যালুটা তুমি এই ফর্মুলায় বসায় দেখবা, আমাদের যে ফর্মুলাটা আছে, তোমার যে ভ্যালুটা 150 এখানে বসায় দেখবা, সিগমা নট 2 কোম্পানিটা বসায় এখানে ভ্যালু করে দেখবা যে তোমার এই 50-এ সার্ভাইভ করার প্রবাবিলিটি কত আসলে। যদি দেখো সার্ভাইভিং প্রবাবিলিটি যারটা বেশি আসবে তুমি অবশ্যই তারটা কিনবা, রাইট? তো শুধু এম বা শুধু সিগমা নট দিয়েই তুমি জাজ করতে পারবা না, তুমি পার্টিকুলার অ্যাপ্লিকেশনের জন্য এই দুইটার ভ্যালু নিয়ে অ্যানালাইসিস করে দেখবা কারটা সার্ভাইভ করার প্রবাবিলিটি সবচেয়ে বেশি। ক্লিয়ার? ইয়েস স্যার। Yes, sir. আচ্ছা, আজকের এই লেকচার নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? এনি কোশ্চেন? স্যার সিগমা আর সিগমা নট এই দুইটা মানে কোন কোন মান বোঝাচ্ছে? আচ্ছা, সিগমা নটটা হচ্ছে আমরা মোটামুটি ধরে নেই যে পয়েন্টের পরে ফেল করার প্রবাবিলিটি অনেক বেশি, যার নিচে মোটামুটি কম। আর সিগমা হচ্ছে বিভিন্ন স্যাম্পলের, একটা স্যাম্পল টেস্ট করলা এটার জন্য সিগমা 1 একটা পাবা, সেকেন্ডটার জন্য হচ্ছে সিগমা 2 পাবা। এটা হচ্ছে আমরা ফ্লেক্সুরাল টেস্ট করার পরে যে ডাটা পাই, ফ্লেক্সুরাল স্ট্রেংথ যেটা পাই সেটা হচ্ছে সিগমা। আর সিগমা নট হচ্ছে অনেকগুলা ডাটাকে নরমালাইজ করার পর এই নরমালাইজ স্ট্রেংথটা কত। ক্লিয়ার? ওকে, মানে সিগমা নট মানে হলো যার আগে মানে প্রবাবিলিটি কম মানে ফেল করার, আর যার পরে প্রবাবিলিটি বেশি। হ্যাঁ, তুমি যদি অনেকটা চিন্তা করো যে ওই পিক বা এটা যদি একটা স্ট্রেট লাইন হইতো, যদি ট্রানজিশন যদি এরকম হতো তাহলে তার পজিশনটা কোথায় হইতো সেটা। বাট যেহেতু স্ট্রেট লাইন না, সেক্ষেত্রে তোমার ক্ষেত্রে এম এর ভ্যালুটা বসাইতে হচ্ছে। ক্লিয়ার? ইয়েস স্যার। ওকে, আচ্ছা, আর কার কোনো কোশ্চেন? স্যার সিগমাটা মানে শুধু সিগমা যেটা, ওটা কি যেন বললেন? এই সিগমাটা হচ্ছে আমরা যে ফার্স্টে পার্টে যে ডিসকাস করলাম যে এই যে সিগমা, এটা হচ্ছে সিগমা। আচ্ছা, ফ্লেক্সুরাল টেস্ট করার পর আমরা যে মডুলাস অফ রাপচার বা ফ্লেক্সুরাল স্ট্রেংথ পাচ্ছি সেটা হচ্ছে সিগমা। তুমি অনেকগুলা স্যাম্পল টেস্ট করলে প্রত্যেকটার জন্য আলাদা ভ্যালু পাবা। ক্লিয়ার? ক্লিয়ার সবাই? Yes, sir. আচ্ছা, সো যদি ক্লিয়ার থাকো, আজকের মতো আমাদের পার্ট 1 এর লেকচার এখানেই শেষ। নেক্সট ক্লাসে হচ্ছে পার্ট 2। এখন রিপোর্টের ব্যাপারে আসি। পার্ট 1 এর জন্য আলাদা কোনো রিপোর্ট নাই, আমরা যখন পার্ট 2 শেষ করব দুইটা পার্ট মিলে একটা রিপোর্ট হবে। ক্লিয়ার? সো তোমাদের নেক্সট উইকে কোনো হ্যাঁ বলো কি কি লিখতে হবে আগে যদি একটু গাইডলাইন দিয়ে দেন। এটা আমি তোমাদের নেক্সট উইকে একবারেই দিয়ে দিতে চাচ্ছি। ওকে স্যার। কারণ দুইটা মিলে একটা ল্যাব রিপোর্ট তৈরি করবা, সেক্ষেত্রে একটু আমি পরে চিন্তা করে দেখবো যে আসলে তোমাদের কতটুকু দিলে লোড কম হবে, বাট তোমরা শিখবা সবকিছু। ক্লিয়ার? আচ্ছা স্যার, ঠিক আছে। তো আমি নেক্সট উইকে যখন ক্লাস হবে তারপর সব সহ ল্যাব রিপোর্টে কি কি লিখতে হবে আমি সব বলে দেব। আর কার কোনো কোশ্চেন? তো আমাদের এটা থিওরি পার্ট কি 4-2 তে শেখানো হবে? সেকেন্ড যে পার্টটুকু বললাম, হ্যাঁ সেকেন্ড পার্টটুকু
সবটুকুর যে থিওরি সেটা আসলে তোমাদের 1-1 বা তার আগে কখনোই লাগবে না। এটা হচ্ছে তুমি যখন অ্যাডভান্স সিরামিক কোর্স পাবা 4-2 তখন এটা নিয়ে ডিটেলস পড়বা। বাট তোমাদের এই ফ্লেক্সুরাল স্ট্রেংথের ডাটাটা কিভাবে আসলে অ্যাপ্লিকেশনে ইউজ হয় সেটা বোঝানোর জন্যই আসলে এই জিনিসটা নিয়ে আসা। তোমাদের এই ল্যাবটা কিন্তু টোটাল 4 বছরের একটা সামারি, তোমাদের আমি ফার্স্ট দিনই বলছি। বা এই কোর্সটা 101 এবং 102 এটা হচ্ছে তোমাদের নেক্সট 4 বছরের এমএমই কোর্সগুলোর একটা সামারি। এই জন্য আসলে সব লেভেল টার্মের কিছু কিছু জিনিস এখানে আসতেছে। তো এই দুইটা কোর্স তোমরা একটু ভালোভাবে যদি বোঝো তাহলে পরবর্তীতে তোমাদের অনেক সুবিধা হবে। স্যার আমাদেরকে যদি ল্যাব কুইজ নিয়ে কিছু বলতেন। ল্যাব কুইজের এখনো তো আসলে কোনো কোশ্চেন করা হয় নাই, আর তোমাদের ল্যাব কুইজ স্যারের সাথে আলোচনা করে আসলে ঠিক করতে হবে যে তোমাদের এমসিকিউ টাইপ হবে নাকি রিটেন বেসড হবে, সেটা এখন আসলে ডিসাইড করা হয় নাই। রিটেন বেসড হয়। এটা কি লাস্ট ক্লাসে হবে? তোমাদের লাস্ট ক্লাসে না, তোমাদের এটা 9th উইক রাইট? জি স্যার। 10th উইকে ল্যাব আছে, 11th উইকে ল্যাব আছে, তাহলে তারপরের যে উইকটা সেটাই পরীক্ষা হবে। 12 উইকে স্যার, ওটাই তো লাস্ট উইক স্যার, পিএল এর আগে। 12th উইক হবে, হ্যাঁ 12th উইকে হবে তাহলে।